তারপর জানি কোন গ্রুপকে ইনভাইট করেছিলাম? স্যার গ্রুপ 11 গ্রুপ গ্রুপ 11 11। আচ্ছা, গ্রুপ 11 তাহলে ইয়া করবে। হ্যাঁ, ওই শিডিউল অনুযায়ী আমরা আগে বলবো। স্যার গ্রুপ 11 কে আবার শুরু থেকে শুরু করবে? হ্যাঁ, ওর তো মানে কোনো কিছু হয় নাই। গ্রুপ 11 তো শুরু থেকেই করবে। একটা গ্রুপ কমপ্লিট হয়েছিল, পরে তো ওটা চলেই গেল। আচ্ছা স্যার। স্যার আমরা কি শুরু করে দিব নাকি পার্টিসিপেন্টের জন্য অপেক্ষা করব? এই তো আর 154 জন হয়ে গেছে না? আর 5 মিনিট প্লিজ। হ্যাঁ, আর শুনো, শুরু করার সময় নিজের পরিচয়, তোমাদের টোটাল গ্রুপ মেম্বার কতজন ছিল, হ্যাঁ, আর একটা নর্মস আছে, অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, টিচারকে অ্যাড্রেস করতে হবে প্রথমেই, নাহলে কিন্তু এটা ফিজিক্যালি হইলে আমি আরো তোমাদেরকে প্র্যাকটিস গুলো আরো ভালোভাবে দেখাইতে পারতাম। তারপরে মিনিমাম যে কার্টিসি আছে সেগুলো একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশনের শুরুতে হ্যাঁ নিজে মানে সালাম বা নমস্কার হটেবার, হ্যাঁ যেটা জানো সেটা সবাইকে বলবা, বা গুড মর্নিং বলবা। হ্যাঁ, সবাইকে বলার পরে তোমার টাইটেল, তোমার পরিচয়, তারপরে তোমার টাইটেল, সাবজেক্টটা কে অ্যাসাইন করেছে তার নাম, তারপরে আমরা এতক্ষণ কাজ করেছিলাম, তারপরে তোমরা মানে আসলেতে যাবো এভাবে। কারণ প্রেজেন্টেশনের সৌন্দর্যটা হচ্ছে তোমার ইন্ট্রোডিউসটা ভালো হলে পরবর্তীতে তোমার ওইখানে লেকিংস থাকলেও সেটা কভার দেওয়া যায়। হ্যাঁ, সুতরাং প্রেজেন্টেশন মিন্স প্রেজেন্টেশন, সেরকম হতে হবে। স্যার এই ক্ষেত্রে আমরা কতক্ষণ মিটিংটা করছি বা কিভাবে ডিসকাশন করছি এটা তো আমরা মেথডসে একবার বলবো, সেখানে কি ইন্ট্রোডাকশনে আবার বলে শুরু করব নাকি একবার মেথডসেই? ইন্ট্রোডাকশনে তোমার গ্রুপে এতজন ছিল এটা, আর মেথডসে রিপোর্ট দিবা ওকে, আমরা এতক্ষণ কাজ করেছি, এতদিন বসছি। হ্যাঁ, এটা অবশ্য হতে পারে। আচ্ছা স্যার। তো কারণ তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো বা তোমার গ্রুপ মেম্বারকে রিপ্রেজেন্ট করছো না, তাহলে তো হবে না। হ্যাঁ, এতজন মেম্বার ছিল, হ্যাঁ আমরা এতজন কাজ করেছি, এটা বলতে পারো। ঘন্টা টনটা ওটা পরে ইয়ে করলা যে কে কোন কাজ অ্যাসাইন করেছো, হ্যাঁ কি কিভাবে কন্ট্রিবিউট করেছো, সেটা মেথডসে বলতে পারো। বাট ইন্ট্রোডিউসের সময় তোমার গ্রুপের নাম, এত নাম্বার গ্রুপ, এবং আমরা এতজন ছিলাম গ্রুপে, আমরা কন্ট্রিবিউট করেছি, এরকম বাস। 175 জন। আজকে কি নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে? কেউ কোনো কমপ্লেইন করেছে? আমার এমন কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, জাস্ট স্যার কয়েকজন ঢুকতে আসার সাথে পারতেছে সাথে না, আমি কালকের মতো প্রবলেম। আর স্যার ঢুকলেও বের করে দিচ্ছি একটু পর পর। আচ্ছা, এটা কি অন্য টিচারদের ক্লাসে হয়েছে? না স্যার, অনেকের স্যার এরর দেখায় এরকম। স্যার কালকে আমি তোমাদেরকে নিজেই ঢুকতে পারি নাই, কালকে আমি 40 মিনিট পর ঢুকতে পারছি স্যার। আচ্ছা, এর আগে যে তোমাদের ক্লাস নিয়েছি তখন কখনো এরকম হয়েছে? না স্যার, এত প্রবলেম হয় নাই কোনো সময়। স্যার আপনি যে লিংকটা দিয়েছেন ওইটা সমস্যা, আপনি যদি আইডিটা দিয়ে দেন তাহলে সবাই মেবি করতে পারবে, ঢুকতে পারবে। আইডি দিয়েও হয় না, আমি ট্রাই করছি। না, আইডি দিয়ে তো হবে না, আইডি দিয়ে তো আরো হবে না। আইডি দিয়ে হয় না, আইডি দিয়ে ঢুকা যায় না ক্লাসে। এটা তো আমার রেজিস্ট্রেশন করা বিডি রেন, আমাদের ইউনিভার্সিটি থেকে সব টিচারকে রেজিস্ট্রেশন করে দিয়েছে। এটার বাইরে আমি ইন্ডিভিজুয়াল আইডি দিয়ে তোমাদের নিয়েছিলাম, তোমার সেখানে তো 100 বেশি ঢুকতে পারো না। হ্যাঁ, এটার ক্যাপাসিটি অনেক বেশি লিংকের, পার্সোনাল আইডি দিয়ে কখনো ঢোকা যাবে না।
তোমার কথা বোঝা যাচ্ছে না। কালকে সমস্যা হচ্ছিল, অডিও কানেক্ট হচ্ছিল না, ভিডিও টিডিও সব কানেক্ট হচ্ছিল, শুধু আচ্ছা শুরু করো এখন প্লিজ। হ্যাঁ, এই গ্রুপ থেকে শুরু করো। টাইম দেখবা, হ্যাঁ 10 থেকে 12 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন শেষ করার চেষ্টা করবা, তারপর কোশ্চেন আনসারিং এ আমাদের অনেক সময় লেগে যায়। টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার প্রেজেন্টেশনের সময়। দেখে দেখে পড়ার চেয়ে তুমি মানে তোমার মনের মতো করে ইন্ট্রোডাকশনটা বলার চেষ্টা করবা, ব্যাকগ্রাউন্ডটা অবজেক্টিভ যদি মুখস্থ করে থাকো সেটা আরো বেশি ভালো। দেখে দেখে সময় নিয়ে পড়ার চেয়ে সেটা বলার চেষ্টা করবা। হ্যাঁ, ওকে, স্টার্ট করো। আচ্ছা স্যার। Assalamu alaikum. I'm Atia Iffat, Faculty of Agriculture, Section D, Group 11. On behalf of Group 11, I'm presenting our Rural Sociology Practical assignment given by Dr. Muhammad Shahjahan Kabir sir. As the group leader and monitor was Hamim Ahmed, field member who went to the rural women to ask them their problems or introduce them there. Sumaya Afin and Tasfia Mahmood, cooperative member, all the active members of Group 11, total 27 persons. Our title is Empowering Women on Vegetable Cultivation Entrepreneurship and its Impact to Social Development. Contents: Introduction, methods, objectives, discussion, conclusion, and references. Firstly, I will start with introduction. Here we try to describe some definition like women empowerment and entrepreneurship. Women empowerment is a degree of autonomy and self-determination in women and in all communities. This enables them to represent their interests in a responsible and self-determined way, acting on their own authority. Women of our country contribute much to the production of agricultural products, especially vegetable cultivation, but they are not habituated to sell these products and make a profit. And here arises the importance of entrepreneurship of women for their families and society's development. Besides, it brings respect and recognition to women by making them financially and socially established. Women entrepreneurship is the process of designing, launching, and running a new business, which is often initially a small business in which they take risk in making decisions for profit. This entrepreneurship improves their social, economical, and political status. Women can contribute in the national income by this entrepreneurship. Cultivating vegetables individually or in groups and selling them will make women entrepreneurs, and that will make them socially established and recognized and will bring social development. Objectives. This particular research was conducted with the specific objective to investigate. The three objectives are: number 1, to know the present and past condition of women empowerment in our society. Number 2, to describe the impact of women empowerment through vegetable cultivation entrepreneurship in social development. Number 3, to identify the problems in entrepreneurship of women in our country and find out possible solutions. Then the methods we followed. Firstly, we selected our monitor and leader. Then the given assignment was completed through a group discussion held on 16 February 2021 at 8 p.m. via a Zoom meeting for about 2 hours and 40 minutes, where our respected teacher directed us for last 40 minutes, which was hosted by the monitor and participated by all the active members of Group 11. All members collected their data mostly by using women organizations' websites, newspaper, articles, journals, and TV programs. Then 2 of our group mates, Sumaya Afin and Tasfia Mahmood, went to rural women to collect information by interviewing them. They shared their problems, and in light of the new information we gathered, we arranged one more group discussion to find the possible solutions regarding the new problems.
Each member participated in the discussion. They shared very important data and constructively found many possible solutions and ways to empower women through entrepreneurship. Then comes our discussion. It was actually directed by our three objectives. First one, to know the present and past condition of women empowerment in our society. From the beginning, women are discriminated, oppressed, subjugated with child marriage, dowry, satida, and many other superstitions. They are considered as unwelcomed guests. Raja Ram Mohan Rai, Begum Rokeya, and many well-known persons worked for the empowerment of women. No nation can develop keeping half of the population in the darkness. The present condition of women is better than the condition of the past. The government has taken many steps as well as NGOs have come forward to empower women, but still they are left behind as women and girls continue to face social, political, economic discrimination and are victims of violence both in and out. Therefore, the government, NGOs, and people of all ages have to come forward for a positive outcome. Then we discussed about our second objective, that was to describe the impact of women empowerment through vegetable cultivation, entrepreneurship in social development. Here we actually tried to give some data that women are contributing in our GDP or national income in agricultural sector and tried to give some examples of empowered women. Entrepreneurship is a process in which people initiate a business, gather resources, undertake risks, face challenges, provide employment to others, and manage the business independently. Entrepreneurship is more important as it has the ability to improve standards of living and create wealth, not only for the entrepreneurs, but also for related business. Women entrepreneurship can lead to a tremendous social change, making women financially independent and empowered that can increase levels of confidence and happiness in women as the satisfaction of achievement, self-sufficiency can boost their self-esteem and overall well-being. Agricultural entrepreneurship of women contributes in gross domestic product or GDP of Bangladesh. According to Bangladesh Bank, data released on November 2010, the agricultural sector accounted for nearly 23.50% of GDP, which provides $27.17 billion. Women contribution in GDP is $10.58 billion. That was about 44% of the total agricultural sector. It is estimated that women represent a substantial share of the total agricultural labor force. So for the maximum economic growth of Bangladesh, the female entrepreneurship in agro-based sectors should increase. A successful female entrepreneur gets socially recognition in the family, society, even all over the world. She can support her family with financial help, education, educate her children, and voice her own opinion and choice in the society. But women entrepreneurs also face many problems such as mobility problem, family responsibilities and lack of support from the family, exploitation by the middleman. Women have to depend on men for doing work which requires muscular strength and some financial problems. But despite these throwbacks and problems, women entrepreneurs in our country are contributing to rise and achieve success in the field of agriculture and crop production. Women like Nurun Nahar Begum from Ishordi are shining examples of entrepreneurs working in the agricultural sector and crop production. Winner of several famous and noteworthy awards, she has stunned the people of entire country with her perseverance and success. She is an entrepreneur who has built her own dairy farm, her own vegetable and fruit farm. Then we are describing our third objective, that was to identify the problems in entrepreneurship of women in our country and find out the possible solutions. We engaged a discussion with some rural women to know their obstructions. When we went them, they told us many complicated reasons which are described below. Number one, they have no land for cultivation of their তোমার কয় মিনিট আছে, কয় মিনিট?
কয় মিনিট আছে? 8 মিনিট হয়েছে। তোমাদের যে কোনো একজনকে ঘড়ি দেখতে হবে, ঘড়ি দেখে তোমাকে রিমাইন্ডার দিবে, হ্যাঁ 10 মিনিট হয়ে গেলে রিমাইন্ডার দিবে যে আর 1 মিনিট 2 মিনিটে শেষ করতে হবে। Sir. They have no land for cultivation of ওকে, their আমরা own. দেখেছি। কনক্লুশনে যাও, কনক্লুশনে মানে রিডিং করতে না করেছি আমি, নিজের মতো করে আয়ত্ত নিয়ে এসে প্রেজেন্ট করো। সব রিডিং করলে তো প্রেজেন্টেশন হইলো না দেখে দেখে। আচ্ছা স্যার। কনক্লুশনে যাও। স্যার পয়েন্টগুলো বলে যে প্রবলেম আর সলিউশন ছিল তো ডিসকাশনে। এটা প্রশ্নের আনসারের সময় পরে বলবা দেখি। আচ্ছা স্যার। এভাবে দিলে আমরা দেখে বুঝতে পারবো, আমরা তো পড়তে পারি নাকি, আমরা পড়তে পারি তো, কিন্তু বিষয়টা তোমাকে বুঝাইতে হবে। আর কনক্লুশনে তুমি যে পয়েন্ট আউট করেছো এডুকেশন নিয়ে, এইভাবে দেওয়া যাবে না। কনক্লুশনে ওভারঅল 2টা বা 3টা প্যারা হইতে পারে, ম্যাক্সিমাম 2টা প্যারা হইতে পারে, কনক্লুশনে কখনো পয়েন্ট আউট হবে না। হ্যাঁ এই আর কি। ঠিক আছে, তোমার অবজেক্টিভে যাও তো দেখি, অবজেক্টিভে যাও। জি স্যার। অবজেক্টিভ গুলো শো করো। হিয়ার স্যার। হ্যাঁ ওকে। স্যার বলবো অবজেক্টিভস গুলো না না, আরেকবার? আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই অবজেক্টিভের সাথে ফাইন্ডিংস এর কথা আমি চিন্তা করছি আর কি। ওকে, ভালো প্রেজেন্টেশন হয়েছে, ঠিক আছে। বাট তোমরা ওই যে তুমি ডিসকাশনে যে জিডিপি ইয়াটা দেখালে না, উমেন Yes, sir. এমপাওয়ারমেন্টের কন্ট্রিবিউশন, এটা সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকবে ইনফরমেশন গুলো। হ্যাঁ, এটা যেহেতু প্রাইমারি ডাটা মানে সেকেন্ডারি ডেটা, হ্যাঁ ওয়েবসাইট থেকে পেয়েছো, এই ইনফরমেশন গুলো ইন্ট্রোডাকশনে দিবে। আর যেটা ডিসকাশনে দিবা, তোমরা যেহেতু সরাসরি কি করেছো, ইন্টারভিউ নিয়েছো না উইমেনদের, জি স্যার। হ্যাঁ, ওইখানে মানে কতজন উইমেনের ইন্টারভিউ নিয়েছিল সেটা এই ডিসকাশনে মেনশন করতে, যে এতজন বলেছে এই কথা, এত পার্সেন্ট, এই এতজনের মধ্যে এত পার্সেন্ট বলেছে তাদের ইনকামের চেঞ্জের ফলে তাদের ফ্যামিলিতে পরিবর্তন হচ্ছে, তারা কন্ট্রিবিউট করতে পারছে ফ্যামিলিতে, দেন সোসাইটিতে তাদের একটা রিকগনিশন হচ্ছে। এই বিষয়গুলো তুমি ডিসকাশনে দিতে পারতাম। হ্যাঁ জি স্যার, সেকেন্ডারি, এই বিষয়গুলো কিছু উল্লেখ করা হয়েছে। না তাদের মানে যে কয়জনের সাথে ইন্টারভিউ নিয়েছে বলো? স্যার এটা গ্রুপ ধরে নেওয়া হয়েছে, আমাদের দুইজন, ওরা ভালো বলতে পারবে। আচ্ছা, তাহলে ওদের সাথে আমরা কথা বলবো, ওরা কিভাবে কি কোশ্চেন নিয়ে ডেভেলপ করেছিল, কি কি প্রশ্ন করেছিল, হ্যাঁ কয়টা প্রশ্ন ছিল, এই বিষয়টা তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে আমাদের সাথে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। হ্যাঁ, আমরা তাহলে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এখন প্রশ্ন করবে গ্রুপ নাম্বার 11। গ্রুপ 11 থেকে প্রশ্ন করো। স্যার ওরাই তো গ্রুপ 11। স্যার গ্রুপ 11 এ তো প্রেজেন্ট করছে স্যার। প্রেজেন্টেশন দিছে স্যার। আচ্ছা সরি, তাহলে গ্রুপ নাম্বার 10। আসসালামু আলাইকুম স্যার, আমি শেখ রিয়াল হাসান গ্রুপ 10 থেকে বলছি। স্যার ওদের স্লাইডে দেখতে পেলাম যে ওরা মিডলম্যান এক্সপ্লয়েশন এর কথা বলছে, তো মিডলম্যান এক্সপ্লয়েশন কিভাবে হয় আর এই সমস্যার সমাধান করার উপায় কি আছে? ভালোভাবে করো। মিডলম্যান এক্সপ্লয়টেশন শব্দটা শোনো নাই? এক্সপ্লয়টেশন। জি স্যার, মিডলম্যান এক্সপ্লয়েটেশন। হ্যাঁ হ্যাঁ, এই আনসার দাও এটা। জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম, আমি গ্রুপ 11 থেকে আদিবা আফরিন এই কোশ্চেনটির অ্যান্সার দিব। বলো। মিডলম্যান এক্সপ্লয়টেশন হচ্ছে গিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে যারা পণ্যগুলো ক্রয় করে বাজারে, যেমন আড়তদার, দালাল, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, এরা পণ্যগুলো ক্রয় করে এবং ভোক্তাদের কাছে পাঠায়, এরা হচ্ছে মিডলম্যান। আর এদের কাছ থেকে যারা উদ্যোক্তা তারা আর কি শোষণের শিকার হয়। নারীরা সাধারণত যারা উৎপাদক, তারা বাজার সম্পর্কে সঠিক ধারণা নেই। সঠিক ধারণা না থাকার ফলে তারা বাজারের যে পণ্যের সঠিক মূল্য সেটা তারা জানে না, যার ফলে এছাড়া প্রযুক্তির সহজলভ্যতা সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই, যার কারণে মূল্য সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকে না। আর যেহেতু খুব সহজে সবজিগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়, তাই তারা বাধ্য হয় কম দামে সেই জিনিসগুলো বিক্রি করতে। আর বিক্রি করার কারণে এই ক্ষেত্রে মিডলম্যানরা নারীদের কাছ থেকে কম দামে সব পণ্য ক্রয় করে। এক্ষেত্রে করণীয় হচ্ছে I got it, got very good, very nice explanation এবং excellent answer. Okay, thank you. Okay, গ্রুপ নাম্বার হচ্ছে
8 স্যার, গ্রুপ নাম্বার 8 থেকে প্রশ্ন করো। স্যার গ্রুপ 8 থেকে প্রশ্ন হচ্ছে নারী ক্ষমতায়নের জন্য যে বাধা, যে নারী পুরুষের মধ্যকার বেতন বৈষম্য, এটি কিভাবে নিরসন হতে পারে? গুড, ভেরি নাইস কোশ্চেন। ওকে, আনসার দাও 11 থেকে। অন্য মেম্বার? স্যার আমি হামিম, গ্রুপ 11 থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে নারীদেরকে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। আর তারা এই ক্ষেত্রে এরকম করতে পারে যে সম্মিলিতভাবে আন্দোলন করলো, করে তারা তাদের অধিকার আদায় করলো। তবে এই ক্ষেত্রে অবশ্যই সরকারকে সচেতন হতে হবে, সরকারকে আইন প্রণয়ন করতে হবে, কঠোর আইন প্রণয়ন করতে হবে, এবং সেটা যাতে বাস্তবায়ন হয় এই কারণে স্থানীয় প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও এই সমস্যার সমাধান সম্ভব। আর এই ধরনের ডিসক্রিমিনেশন হলে অবশ্যই লোকাল লিডারকে জানাতে হবে, এবং লোকাল লিডার অবশ্যই তাদেরকে হেল্প করবে, সাপোর্ট দিবে, এবং এই সমস্যা যাতে পরবর্তীতে না হয় এই কারণে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। গুড, বাট একটা বিষয় মিস করেছো তুমি। আন্দোলনের কথা বলেছো, গভর্নমেন্ট এগিয়ে আসবে, লোকাল প্রশাসন, এভরিথিং, হ্যাঁ, ওই এভরিথিং ইজ ওকে, বাট মানে নারীদেরকে গ্রুপ ফরমেশনের কথা বলো নাই কেউ। নারীদেরকে যে কোঅপারেটিভ সোসাইটি গড়ে উঠতে পারে, হ্যাঁ, নারীদের নিজস্ব অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য তাদের মানে নিজেদেরকে আগে নিজেরা স্বীকৃতি দিতে হবে। এই বিষয়টা কিন্তু গত মিটিং এও তোমরা মিস করেছো। আগে সেলফ রিকগনিশন তৈরি করতে হবে, সেলফ কনফিডেন্স, সেলফ রিকগনিশন। ব্যক্তি পর্যায়ে ডেভেলপ না করলে কখনো গোষ্ঠী লেভেলে ডেভেলপ হবে না। যতই গভর্নমেন্ট আইন করুক, যতই পুরুষ সচেতন হোক, যত কিছুই, কিন্তু নারীদেরকে এগিয়ে আসতে হবে। তো তাদেরকে গ্রুপ ফরমেট করতে হবে, তাদেরকে কম্বাইনলি ভয়েস রেজ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। জি স্যার, এটা তো ওকে, বলছি যে নিজেদের অধিকার আদায়ে তাদেরকে এগিয়ে আসতে হবে, সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে, এর ভেতরে তো ওইটা চলে গেল। ওকে, গ্রুপ 5 প্রশ্ন করো। গ্রুপ 5। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্রুপ 5 থেকে বলছি, পলাশ। হুম, স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, স্যার আমরা নারীদেরকে কেমনে প্রযুক্তিগত দিক থেকে ফেসিলিটেট করব, বা তাদেরকে এই এগ্রিকালচার এন্টারপ্রেনার হওয়ার জন্য কিভাবে প্রযুক্তিগত দিক থেকে সচেতন করব? গুড, মানে হ্যাঁ, খুবই ইজি আনসারটা দাও। Okay, যেটা তোমাদের এগ্রিকালচারের সাথে সম্পর্কিত, টেকনিক্যাল প্রশ্ন, হ্যাঁ, টেকনোলজি রিলেটেড। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া মাহমুদ, গ্রুপ 11 থেকে এই প্রশ্নটির উত্তর দিচ্ছি। বর্তমানে বাংলাদেশের সরকার এরকম অনেক উদ্যোগ গ্রহণ করেছে যাতে নারীরা বা কৃষকরা সরাসরি ঘরে বসে এই সম্পর্কিত অনেক রকম জ্ঞান লাভ করতে পারে। টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন রকম জ্ঞান লাভ করার জন্য তাদের এলাকায় বিভিন্ন রকম কৃষি সংস্থা রয়েছে। এছাড়াও এনজিওরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এছাড়াও আমাদের রয়েছে টেলি সার্ভিস, যেগুলোর মাধ্যমে কৃষকরা যে কোনো সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে পেয়ে যায়। এছাড়াও গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম ক্যাম্পেইন হয়ে থাকে, যেগুলো মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে। ধন্যবাদ। গ্রুপ নাম্বার 1। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ইসলাম, গ্রুপ 1 থেকে আমাদের প্রশ্নটি করছি। আমার প্রশ্নটা হচ্ছে, শহরে তো নারীরা ভাড়া বাসাতে থাকে, তো সেক্ষেত্রে তারা কিভাবে ভেজিটেবল কাল্টিভেশন করবে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানজির রিফাত, গ্রুপ 11 থেকে এই প্রশ্নটির উত্তর দিচ্ছি। প্রথমত, বাড়ির মালিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। দ্বিতীয়ত, বাড়ির আঙিনায় বা ছাদে যেখানে সবজি চাষের সুযোগ রয়েছে সেখানে পরিকল্পিতভাবে উন্নত জাতের বা ছোট জায়গায় চাষের উপযোগী এমন জাতের সবজি চাষ করা যায়। তারপরে ছাদ কৃষি বা আঙিনায় অল্প পরিসরে লাভবান চাষের জন্য শাইখ সিরাজ বা বিটিভির অনুষ্ঠানগুলো ফলো করা যায়। প্রয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করার মাধ্যমে এভাবে সম্মিলিত প্রচেষ্টায় নারীরা শাকসবজি চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। ওকে, গ্রুপ নাম্বার 3। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সৌমিক, গ্রুপ 3 থেকে প্রশ্ন করছি।
পরিবারের মানে নারীরা তো সবসময় বিভিন্ন ধরনের কাজে ব্যস্তই থাকে, তো এই ধরনের কাজে সামলিয়ে তারা যে অতিরিক্ত সময় পায়, তারা কোনো ধরনের অতিরিক্ত সময় পায় না মানে ফিল্ডে কাজ করার জন্য। তো এই জন্য তারা মানে যদি কাজ করতেও চায় কিন্তু তারা শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত থাকে না। এই ধরনের সমস্যা সমাধানে মানে তারা কি করতে পারে? আসসালামু আলাইকুম, আমি খুশি জাহান নরিন গ্রুপ 11 থেকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। সাধারণত আমরা যদি দেখে থাকি, গ্রামে পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে। তো পরিবার সহ নারীদের যদি আমরা সময় সচেতন করে তুলতে পারি এবং পরিবারের সবাই যদি টাইম ম্যানেজমেন্ট বুঝে পরিবারের কাজগুলো করতে সাহায্য সহযোগিতা করে, তাহলে অতি সহজেই কিন্তু কাজগুলো কম সময়ে দ্রুত শেষ হয়ে যাবে এবং নারীরা তখন সময় পাবে সবজি চাষ করার জন্য। এছাড়া যদি উপজেলা এক্সটেনশন অফিসারের সাথে কথা বলে কোন ফসলটা অধিক উৎপাদন সম্ভব কম সময়ে, এই বিষয়ে যদি আমরা পরিবারকে সুষ্ঠু জ্ঞান দিতে পারি, তাহলে সমাজ মানে খুব দ্রুত আমরা অধিক ফলন পেতে পারবো। আর সমাজে নারীদেরকে অনুপ্রেরণা দিতে হবে। পরিবারের সদস্যরা নারীদের যদি সাপোর্ট দিয়ে থাকে এবং তাদের পাশে থাকেন, তবে নারীরা তাদের কাছের মানুষের থেকে অনুপ্রেরণা পেয়ে মানসিকভাবে আরো মানে শক্তিশালী হয়ে উঠবে। এবং পরিবারের ছেলে সদস্যরা যদি ভারী কাজগুলো করে থাকে এবং হাউস হোল্ড কাজগুলো করে পরিবার সামলাতে নারীদেরকে সহযোগিতা করে, তাহলে তারাই শারীরিকভাবে প্রস্তুত না থাকার যে সমস্যাটা সেটা সমাধান হবে। এভাবে যদি আমরা শারীরিক এবং মানসিক সমস্যার সমাধানগুলো করতে পারি এবং নারীদেরকে সর্বদা সহযোগিতা করি এবং পূর্ণ দমে সাপোর্ট করে থাকি, তাহলে নারীরা তাদের বিশ্বাসে অটুট থাকবে এবং সামনে এগিয়ে যাবে এবং অবশ্যই সফল হবে। ধন্যবাদ। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, গ্রুপ নাম্বার 7। আসসালামু আলাইকুম, আমি গ্রুপ 7 থেকে। হুম। মোবিলিটি প্রবলেম কিভাবে ওমেন এম্পাওয়ারমেন্টকে বাধাগ্রস্ত করে, কি কি স্টেপ নিলে এটা সমাধান করা যাবে? এক্সকিউজ মি স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো। স্যার নেপালিরা স্যার মেসেজ দিছে স্যার, ওরা জয়েন করতেই পারতেছে না স্যার, ওদের মানে সমস্যা হচ্ছে, ওরা বারবার বলতেছে যে যেন আপনাকে জানাই বিষয়টা, মানে আচ্ছা, ওরা জয়েনই করতে পারতেছে না স্যার। ঠিক আছে, আমরা তো আরো ক্লাস হবে, অসুবিধা নেই, কিছু করার নেই। এটা জি স্যার, জি স্যার। গ্রুপ 7 থেকে প্রশ্ন করো। গ্রুপ 7 থেকে মোবিলিটি প্রবলেম কিভাবে ওমেন এম্পাওয়ারমেন্টকে হ্যাঁ হ্যাঁ, বাধাগ্রস্ত ইয়েস করে? ইয়েস, আই গট ইট। ইয়েস, আনসার দাও, এটা পেয়েছি, আনসার দাও। এ থেকে 11 থেকে, গ্রুপ 11 থেকে আনসার দাও। আসসালামু আলাইকুম, আমি হাফসাফুর জ্যোতি গ্রুপ 11 পক্ষ থেকে আমি উত্তরটা দিচ্ছি। মোবিলিটি প্রবলেমস হলো যে নারীরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, যেমন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, তারপর ট্রান্সপোর্টস গুলোতেও। গ্রামের মহিলারা মেইনলি লোকাল ট্রান্সপোর্ট গুলো ইউজ করে, সেগুলোতে এসব হ্যারাসমেন্ট আরো বেশি হয়ে থাকে। প্লাস ছিনতাই বা অন্যান্য যে অপরাধগুলো সেগুলো শিকারও হতে পারে। এ কারণে তারা রাস্তায় ইজিলি চলাফেরা করতে পারে না। তার জন্য এম্পাওয়ার হওয়ার জন্য যেসব ট্রেনিং হয় সেগুলোতে জয়েন করতে পারছে না, বা অন্য কোনো কাজে বের হলেও তারা ফ্রিলি চলাফেরা করতে পারে না। আর সেজন্য যে সলিউশন গুলো দরকার সেগুলো হচ্ছে নারীদের এইসব কাজের প্রতিবাদ করতে হবে ইনস্ট্যান্টলি। অনেকেই চুপ থাকে ভয়ে, সেই ভয় কাটিয়ে উঠা লাগবে। তার সাথে সাথে আশেপাশের মানুষদেরও সহযোগিতা করা প্রয়োজন। আর সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করতে হবে। আচ্ছা, মোবিলিটি, আচ্ছা তুমি এক্সটার্নাল মোবিলিটির কথা বললা, মানে ঘর থেকে কিন্তু বের হতে পারে না, এই ধরনের মোবিলিটি প্রবলেম আছে, এটা আগে মেনশন করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আনসারের জন্য। ওকে, গ্রুপ নাম্বার 4 থেকে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ নাম্বার 4 থেকে প্রশ্ন করব। স্যার, আমার বাড়ির পাশে দেখি যে কেউ যদি সবজি লাগায়ে বিক্রি করতে চায়, তখন দেখা যায় যে পাশের বাড়ির আরেকজন হিংসা করে, তখন তার গরু ছাগল তার ওই ক্ষেতে ঢুকায় দিয়ে ক্ষতি করে। এক্ষেত্রে তো তাদের একটা বিরাট লস হয়ে যায়, এটা কিভাবে কমানো যাইতে পারে? আচ্ছা, এটা সোশ্যাল কনফ্লিক্ট, আনসার দাও, সোশ্যোলজিক্যাল আনসার হবে এটা। আসসালামু আলাইকুম, আমি গ্রুপ 11 থেকে বলছি, আয়েশা আক্তার অ্যামি। তো একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই তার প্রোডাক্টের সিকিউরিটিটা ইনশিওর করতে হবে। সেক্ষেত্রে সে তার বাগানে লাইট লাগাই দিতে পারে, অথবা তার কাটার বেড়া দিতে পারে, যেন সেখানে কোনো গরু ছাগল বা মানুষ প্রবেশ করতে না পারে। তারা কুকুর পুষতে পারে, তারপর তারা কুকুর পুষতে পারে, তারা তাদের
পুলিশ গ্রাম পুলিশকে পাহারা দিতে বলতে পারে, তাদেরকে বলে রাখতে পারে স্পেশালি যেন তারা পাহারা দেয়। আর যদি চুরি হয় এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতকে বলতে পারে যেন চোরকে হচ্ছে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা হয়। গুড, অনেকগুলো বিষয় কভার দিয়েছো। এটা হচ্ছে মানে একটা সোসাইটাল কনফ্লিক্ট আছে, হ্যাঁ, অনেক সময় জেলাসির বসে বা শত্রুতার জেরে ফসল নষ্ট করে, যে মাছ মেরে ফেলে, দেখো না, সবজি নষ্ট করে ফেলে, হ্যাঁ, গরু ছাগল দিয়ে করে। এটা সঠিক হচ্ছে নিজেরটা নিজেকে প্রোটেকশনে নিতে হবে, আর সেক্ষেত্রে ব্যর্থ হলে তখন আইনের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি নাইস আনসার। ওকে, গ্রুপ নাম্বার 12 প্রশ্ন করো। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, আমি কাশ্মীর আহমেদ লাবিব, গ্রুপ 12 এর পক্ষ থেকে কোশ্চেন করছি স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে গ্রামের মহিলা লোক লজ্জার কারণে স্যার বাজারে গিয়ে সবজি বিক্রি করতে পারে না, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে এটাকে মানে প্রতিকার করতে পারি? আনসার দাও, খুবই সহজ আনসার, যদি বুঝে থাকো এন্টারপ্রেনিউরশিপ, আনসার দাও। গ্রুপ 11, স্যার হামিম গ্রুপ 11 থেকে। তুমি তো আনসার দিছো, অন্য মেম্বারদের একজন দুইবার আনসার দিতে পারবে না। হ্যাঁ, তোমাদের নেই স্যার যদি নেটের সমস্যা থাকে সেক্ষেত্রে কি করবো স্যার? অনেকে ডিসকানেক্ট মানে দিবে অ্যান্সার বাট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কিংবা মাইকে আসতেছে না স্যার। এটা তো আমি বুঝতে পারছি আর না যে গ্রুপে তোমাদের সবাই গ্রুপে জয়েনই দিতে পারতেছে না, তাহলে জি স্যার, একজন অ্যান্সার আমরা না দিলে তো কয়েকজন অনেক গ্রুপ প্রবলেম মেম্বার হচ্ছে স্যার। আছি স্যার। এখন মানে যদি ওরা গ্রুপে বলতেছে যে সমস্যা হচ্ছে, তখন স্যার একটু সুযোগ দেওয়া উচিত, আচ্ছা দিলে দাও ভালো তো, হয় আর কি স্যার। স্যার গ্রুপ 4 এর অনেকেই জয়েন করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি সবই কনসিডারে নিচ্ছি টেকনিক্যাল কারণে। ওকে, আনসার দাও তাহলে, আনসার দাও। আনসার দাও। কে নাই আনসার দেওয়ার লোক নেই? স্যার বোধহয় হামিমও ডিসকানেক্ট হয়ে গেছে, আমি কি অ্যান্সারটা দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমি তো সুযোগ দিলাম, বললাম। জি স্যার। স্যার এই ক্ষেত্রে পরিবারের মানুষকে সচেতন করতে হবে, বোঝাতে হবে যে মেয়েরাও যদি স্বাবলম্বী হয় বা তারাও যদি অর্থ ইনকাম করে তাহলে পুরো পরিবারেরই উপকার হচ্ছে। অর্থাৎ ফ্যামিলিকে সাপোর্টিভ হতে হবে, ফ্যামিলি থেকে ইন্সপায়ার করতে হবে। এই কারণে শুধুমাত্র মেয়েদেরই শিক্ষার ব্যবস্থা করতে হবে না বা মেয়েদেরই মেন্টালিটির পরিবর্তন করলে হবে না, পুরো পরিবারের এবং সোসাইটিরও মেন্টালিটির পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সেমিনার রাখতে পারি, বিভিন্ন উৎসাহমূলক প্রোগ্রাম রাখতে পারি, এমনকি টিভি প্রোগ্রামে বিভিন্ন উৎসাহমূলক এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। আর প্রোডাক্ট ভালো থাকলে, প্রোডাক্টের অ্যাডভার্টাইজ থাকলে, প্রোডাক্ট ভালো, মহিলারা বাড়ি থেকেও প্রোডাক্ট কিন্তু সেল করতে পারে। হ্যাঁ, যে নট নেসেসারি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। হ্যাঁ, অনেকে বাসা থেকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে যায়। মার্কেটিং চ্যানেলের চেঞ্জ হয়েছে, এখন অনলাইন বিজনেস হয়েছে, এখন ইন্টারনেটের যুগ। হ্যাঁ, এইসব অনেক সমস্যা সমাধানের জন্য এই নতুন টেকনোলজি মানে সাপোর্ট গুলো আমাদের নিতে হবে। হ্যাঁ, আর যাদের লোকলজ্জার ভয় আছে তারা তো প্রোডাকশনে যাবে না, তারা তো পর্দার ভিতরে গড়েই থাকবে। তারা তো আর সেই মানে গরু ছাগল হাঁস মুরগি ভেজিটেবল ফার্মিং এগুলো করার জন্য বাড়ির বাইরে বের হবে না এবং ঘরের আশেপাশে করবে না, তাই না? সুতরাং অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ওকে, গ্রুপ 9 থেকে প্রশ্ন করো। গ্রুপ 9। আসসালামু আলাইকুম স্যার, আমি উম্মে কুলসুম কেয়া, গ্রুপ 9 থেকে। বলো। আমাদের দেশে শাকসবজির বীজ বেশি, এ কারণে মহিলাদের আগ্রহ থাকলেও তারা চাষ করতে পারে না, যেহেতু তারা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না। এই সমস্যার সমাধানের করণীয় কি? বীজের সমস্যা একটা বড় প্রবলেম। হ্যাঁ, আনসার দাও, গ্রুপ 11 থেকে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম, গ্রুপ 11 পক্ষ থেকে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এই সমস্যার সমাধানের জন্য বীজের উৎপাদন বাড়াতে হবে, যাতে করে বীজের সহজলভ্যতা বৃদ্ধি পায় এবং গ্রাহকরা কম খরচে বীজ ক্রয় করতে পারে। পাশাপাশি গবেষণার কাজে যারা নিয়োজিত আছেন তারা যদি স্বল্প ব্যয়ে মানসম্মত বীজ উৎপাদন করতে পারেন, তাহলে গ্রামীণ মহিলারা স্বল্প মূল্যে বীজ পেয়ে আরো আগ্রহী হবে।
এছাড়াও সরকার মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ দিতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এরকম কর্মসূচির আয়োজন করা যেতে পারে যেখানে প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে বীজ বিতরণ করা হবে। এতে করে বিনামূল্যে বীজ পেয়ে মহিলারা তাদের সবজি চাষের আগ্রহকে বাস্তবিক রূপদান করতে পারবেন এবং খুব সহজেই এর মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারবেন। আমাদের দেশের অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ পর্যায়ে বিনামূল্যে বীজ সরবরাহ করে থাকেন। তন্মধ্যে একটি হচ্ছে OFRD বাড়ি বা অন ফার্ম রিসার্চ ডিভিশন বাড়ি। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ, ভেরি নাইস আনসার। ওকে, তোমাদের সবার প্রশ্ন করা শেষ না সব গ্রুপের? আই থিংক স্যার গ্রুপ 6 বাকি আছে, গ্রুপ 2 বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, ইয়েস 2 6। আচ্ছা 6 বলো, গ্রুপ 6। আসসালামু আলাইকুম, আমি ফয়জুর রহমান গ্রুপ 6 থেকে বলছি। যদি কোনো কারণে স্যার প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে ফলনটা নষ্ট হয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণটা কে দিবে? এই ক্ষেত্রে তো স্যার উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় দেখা যাবে পরিবার তাকে বলতেছে যে ইনকাম করার বদলে আরো সেখানে জরিমানা বাঁধাইছে, তাহলে সেটা সমাধান কিভাবে পাবো? ভেরি গুড, ভেরি ভেরি গুড কোশ্চেনস। ওকে, আনসার দাও। ওকে, ছেলেদের মধ্যে থেকে আনসার দাও এই প্রশ্নটা, দেখি কিভাবে আনসার দাও। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ হেনা রহমান গ্রুপ 11 থেকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এই ক্ষেত্রে যেহেতু তারা নারী উদ্যোক্তারা যা করতে পারে ওই সময় ওই কোন ফসলের ডিমান্ডটা বেশি তা চাষ করতে পারে। হ্যাঁ, এর ফলে তারা এর ক্ষেত্রে তারা হচ্ছে লোকাল লিডারের সাহায্য নিতে পারে, এর ফলে তারা ভালো ফলাফল পাবে। এছাড়াও নারী উদ্যোক্তারা কি করতে পারে, ঐক্যবদ্ধ হয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে শহরের বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করতে পারে। প্রশ্নটা ছিল ন্যাচারাল ডিজাস্টার, হ্যাঁ, মানে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে গেল, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো একটা বড় ধরনের লস হয়ে গেল, তখন ফ্যামিলি থেকে তো বাধা আসবে যে না, মানে তাহলে এই মানে ইয়াতে এন্টারপ্রেনিউরশিপে যাওয়া দরকার নেই, প্রোডাকশনে যাওয়ার দরকার নেই। এটার ক্ষতিপূরণটা কিভাবে মিনিমাইজ হবে? প্রশ্নটা শুনতে পেরেছিলাম? স্যার, সরকার থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয় প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। আর এটা শুধু যে মহিলাদের ফসল নষ্ট হয় তা না, সবারই তো ফসল নষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি হলে সরকার থেকে বা লোকাল লিডারদের থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়। আর তাছাড়া যদি আমরা মিনিমাম ইন্টারেস্টের কোনো লোনের ব্যবস্থা করতে পারি নারীদের জন্য, নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য, সেটাও তাদের আবার নতুন করে উদ্যোক্তা হতে, নতুন করে আবার শাকসবজি চাষ করতে অনুপ্রেরণা করবে। গুড। আর একটা বিষয় মনে এখানে রাখো, তো একটু কথা ছিল স্যার, আমাদের এই বিষয়টাকে আরো অ্যাড্রেস করার জন্য, বুঝছো, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ফসলের ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ, এটা তোমরা ফাইন্ডিংস এ সবসময় অ্যাড করবা যে ফসল নষ্ট হয়ে গেলে এটার ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে? সেটা স্যার, আমাদের দেশে নেই। না না, গভর্নমেন্টের হোক প্রাইভেটের হোক, হ্যাঁ, ইন্স্যুরেন্স থাকা উচিত। এটা নাই আমাদের দেশে, কৃষকদের কোনো ইন্স্যুরেন্স নেই, তাহলে তো অনেক লাভবান হতো, কৃষকদের ইন্স্যুরেন্সের থাকা ব্যবস্থা উচিত ছিল, হ্যাঁ। এটা থাকা উচিত। ওকে, আমরা স্যার মোটামুটি পরিবার থেকে কি দ্বিতীয়বার এলাও করবে সেটা করার জন্য? অবশ্যই করবে, কারণ যাদের প্রোডাকশন ছাড়া উপায় থাকে না, হ্যাঁ, খেয়ে পরে বাঁচার জন্য সাবসিস্টেন্স এগ্রিকালচারে তো কি করবে তাহলে? চাকরি নেই, অন্য কোনো কাজ নেই, ফসল জমি পড়ে আছে, ফসল নষ্ট হলে আবার ফসল করবে না? করে তো আমাদের দেশে। এই যে বাংলাদেশে গতবার 4বার বন্যা হলো, কেউ বসে আছে? বন্যা হওয়ার পরে একবার পানি চলে যাচ্ছে, পরে আবার ফসল ফলাচ্ছে, উপায় নেই তো আমাদের দেশে। এগ্রিকালচারাল বেসড কান্ট্রি, এগ্রিকালচার করবেই, হ্যাঁ। ওকে, খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে এবং অনেক সুন্দর আনসার দিয়েছো এই গ্রুপের, হ্যাঁ, ভেরি গুড। এবং আমাদের এই অনুষ্ঠানটা যদি ফিজিক্যালি হতো আমি খুবই হ্যাপি হইতে পারতাম, তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কনভে করেছো, মানে তুলে নিয়ে আসছো। ওকে, গ্রুপ 8 থেকে প্রেজেন্টেশন দাও এবং গ্রুপ 8 এর যে কোনো ছেলে প্রেজেন্ট করবা। গ্রুপ 8। স্যার, আমাদের লিডার কেউ নেই, ও প্রেজেন্ট করতে পারবে না, ওর পরিবর্তে কি আমি প্রেজেন্ট করতে পারি? অন্য ছেলে বন্ধু তোমাদের আর অন্য ফ্রেন্ডদের দাও, ছেলেদের দাও, মানে মেয়েরাই প্রেজেন্ট করতেছে, আনসার বেশি মেয়েরা আসতেছে, হ্যাঁ, স্যার, আমার তো ব্যালেন্স করতে হবে, জেন্ডার স্যার ব্যালেন্স। মোস্ট অফ দেম ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এই থেকে অনেকে ডিসকানেক্টেড স্যার। এটা মানে আমি বুঝতেছি না কি এটা টেকনিক্যাল ডিসকানেক্টেড না, বুঝতেছি না কোনোভাবে, কি বলবো আমি এখন। ঠিক আছে, ইয়া করো। স্যার, একবার ডিসকানেক্টেড হলে আর কানেক্ট করা যাচ্ছে না, এটাই প্রবলেম।
এখন স্যার তো আমাদের মেইন লিঙ্কে নিতে পারতো স্যার, ওইটাতে তো কোনো সমস্যা হয় না কোনটাতে? স্যার, যেটাতে আমরা রেগুলার ক্লাস করি। তোমরা লিঙ্কে আমাকে তো এটাই তো রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে। মেইন লিংক বলতে তোমাদের ক্লাসের আলাদা লিংকে না? ওইটা আমার কাছে আমি 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 জি শুরু স্যার। শুরু থেকে তো এটাতেই ক্লাস নিচ্ছি যে বিডি রানে এভাবে রেজিস্ট্রেশন করে নিতে হয়। ক্লাসের মনে হয় একটা আলাদা স্যার ওই শিডিউল আছে না? লিংকে ডিসকানেক্ট হয়ে গেলে ওটা তো কখনো ডিসকানেক্ট হয় না, না? ওটাতে অটোমেটিক স্যার হয় ডিসকানেক্ট কিন্তু পরে জয়েন দেওয়া যায়। স্যার ডিসকানেক্ট হলেও অটোমেটিক জয়েন হয়ে যায়, কিন্তু এখানে সেটা যাচ্ছে না। একবার যদি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো কোনোভাবে আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট করো। ওকে। Assalamu alaikum, sir. I am Sadiq Jemi on behalf of Group 8, and our presentation was given by Professor Dr. Mahmoud Shahjahan Kovir, sir. And our leader was Mahmudul Hassan Raju, who is not here now. His father is sick. He could not join the class. And as monitor, Programoni Baroi and me, we were there. And I went to some poultry farm where I looked for their problems and barriers, also talked with them about how they improved their situation by poultry farming. Here is the table of content, which includes introduction, objectives, methodology, discussion, and conclusion. As we see the word empowerment, automatically the word power is focused on, and the power is to strengthen ability of women to make strategic life choices and put those choices into action, which means encouraging them to be self-reliant, independent, and generate confidence to overcome any difficult situation and inside activity for active participation in various development endeavors. Nobel economics Amartya Sen argued nothing is more important for development today than the economic, political, social participation of women. When these occur, national economies don't even allow half of their population to realize its full potential. In rural areas of Bangladesh, a large number of women are directly or indirectly involved in agriculture. So it is the best measure to empower them on this day, which can be possible by entrepreneurship in agriculture, which is called agripreneurship. The object of this presentation was to find the current situation of women entrepreneurship in poultry farming, to describe how entrepreneurship development influences women empowerment in Bangladesh, and to identify the challenges and barriers for female entrepreneurs in Bangladesh. The mode of the article is descriptive in nature. A decent and robust methodological approach was taken while doing this article. And in this article, we both followed primary and secondary method. In primary method, it included a lengthy group discussion through proper leadership in Zoom, monitoring, participation of group mates, and peer cooperation of outlining the current situation, problems, and solution of poultry farming by rural women. And secondary data was collected from various website, internet-based journal and articles. Various profound statistics were collected from livestock economic section of the Bangladesh Bureau of Statistics. And there are 20 group members in our group, and we had total four meeting in Zoom, and the date was respectively 20th, 21st, and 23rd February on 21st March, and each session was of 1 hour. Bangladesh is going to be middle income country soon, but gender inequality hindrance in progress achieving sustainable development goals by 2030. There is an estimate 150,000 poultry farms in Bangladesh, and it annually produces 570 million tons of meat and 7.34 billion eggs. Poultry feed is made mostly from imported soybean and soya meals. Only 7.2 business in Bangladesh are women owned. Only
94,800 of more than 1.3 trillion million micro merchants in Bangladesh are women owned. Poultry farms are mostly managed by women, 89.06%. Yet women are invisible. Even though they do most of the work, they are not recognized or appreciated, rather underestimated. Only 36 women participated in Bangladesh labor force compared to 81.7 of men. Even though they participate, they receive lower wage, and in terms of male-female wage gap, it's highest in agriculture sector, 7.3%, and lowest in industrial sector, 9.9%. Women shall have, even though the Constitution of Bangladesh highlights that women shall have equal rights with men in all spheres of the state and public life, but in reality, women are subjected to different forms of gender-based violence. As we can see in the graph, it shows the number of commercial poultry farming in Bangladesh are decreasing after 2007. And also the production of poultry, meat, eggs are less than production of fish. So there is a scope of empowering women through this poultry farming. Now we will discuss about women empowerment through entrepreneurship. Entrepreneurship is an important tool to empower the women in the country by increasing family, economic, financial, and social status. By this, rural women will have economic freedom, improved standard of living, self-confidence, enhanced awareness, sense of achievement, increased social interaction, engaged in political activities, increased participation in social meeting, development in leadership qualities, and so on. The rural women are having basic indigenous knowledge, skill, and potential to establish and manage entrepreneurship. Therefore, promoting entrepreneurship through micro enterprises approach has been recognized as the solution for incorporating women into the overall economic development and progress. So we can say that economic empowerment of rural women through micro entrepreneurship led to the empowerment of women in so many things such as social economic opportunity, political participation and representation, social inequality, personal right, family development, market development, community development, and so on. If any woman want to start a poultry farming or any other business, they will face problems such as at first they will have problem with financial problem. Inadequate starting capital is one of the main problem for the women entrepreneurship in Bangladesh. ডিটেইলস বলো না, হ্যাঁ, শুধু প্রবলেমগুলোর নামগুলো মেনশন করো। ফিনান্সিয়াল প্রবলেম, অন্যান্য মার্কেটিং প্রবলেম কি কি আছে ওগুলো শুধু মেনশন করো বাস। প্রেজেন্টেশনে এত স্লাইডে এত কিছু লিখতে হয় না প্রেজেন্টেশনের স্লাইডে। And lack of market information, poor infrastructure and utility supply as they suffer from load shedding of electricity, traditional technology, lack of skilled and trained manpower, complicated bureaucratic procedure, SME support center. And until women are given some same equal opportunity as men have, entire societies will be destined to perform below their true potential. There will be lots of people whispering around, women can't do that, women can't do it. There is nothing more important. There is nothing more important than development, more effective than the empowerment of women. Thank you so much for your unwavering attention throughout the presentation. Very good, very good. Very good information in your presentation that I have seen, especially in discussion section. You have shown the lots of data I have seen that by bar chart. That is very nice. Okay, question from group 1. Group 1 থেকে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম, আমি রিজওয়ানা ইসলাম গ্রুপ 1 থেকে কোশ্চেন করছি। কেন উইমেন এমপাওয়ারমেন্টের জন্য পোল্ট্রি ফার্মিং কে চয়েস করা হয়েছে এবং পোল্ট্রি ফার্মিং করার প্রধান কারণ কি এবং এটার সুবিধাগুলো কি কি? না না, ওইটার একই প্রশ্ন, ওকে আনসার দাও। প্রশ্ন মিনিং একই। জাস্টিফিকেশন কি, কেন পোল্ট্রি ফার্মিং কে চয়েস করা হয়েছে উইমেন এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে?
আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ 8 থেকে অ্যান্সার দিচ্ছি। পোল্ট্রি ফার্মিংটা উইমেন এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে চুজ করার কারণ হলো, ধরেন গড ফার্মিং, কাউ ফার্মিং, যে কোনো কিছুর থেকে এক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টটা কম থাকে। সো যারা পুর রুরাল এরিয়াতে তারা ইজিলি এখানে ইনভেস্ট করতে পারবে এবং এম্পাওয়ার্ড হতে পারবে। দেন এক্ষেত্রে লসের পরিমাণটা কম। যারা রিস্ক টেকিং টেন্ডেন্সি যাদের নেই তারা এখানে ইনভেস্ট সহজেই করতে চাইবে এবং এম্পাওয়ার্ড হতে পারবে নিজেরা। দেন আমাদের কান্ট্রিতে মিটের প্রোটিনের যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে এটা অনেকটাই হেল্প করবে, কারণ যেহেতু বিফ দেন মাটন যে কোনো মিটের থেকে চিকেন, এই মিটের প্রোটিনের ভ্যালুটা কম। সো এক্ষেত্রে পোল্ট্রি ফার্মিংটা অনেক ইজিলি হেল্প করবে আর উইমেনরা এম্পাওয়ার্ড হতে পারবে, রুরাল উইমেনরা। থ্যাংক ইউ। Okay, good justification. Okay. Question group 2. স্যার আসসালামু আলাইকুম, আমি কর্নিয়া গ্রুপ 2 থেকে প্রশ্ন করছি। স্যার আমাদের প্রশ্নটা হচ্ছে পোল্ট্রি ফার্মিং এর ক্ষেত্রে আমরা ক্যাপিটালের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করব? Answer দাও। What will be the capital accumulation in relation to poultry farming? Group 8. স্যার এখানে উইমেনরা যে পোল্ট্রি ফার্ম দিবে তার মূলধনটা যদি তারা ফ্যামিলি থেকে অথবা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যদি না পায়, তাহলে তারা নিজেরাই অ্যারেঞ্জ করতে পারে। এখানে যদি আমরা একটা মুভমেন্টের আয়োজন করি, যেমন আমাদের বাংলাদেশে প্রায় 8 কোটির বেশি মহিলা রয়েছে, তো আমরা যদি একদিনে 1 টাকা এভাবে বছরে 365 দিনে যদি আমরা এভাবে কালেক্ট করি উইমেনদের কাছ থেকে, তাহলে উইমেনদের জন্য একটা সঞ্চয় হয়। এই সঞ্চয়টা যাদের দরকার তাদেরকে দিয়ে আমরা এখানে একটা বড় রকমের মূলধন পেতে পারি। এইভাবে আমরা এইটা ক্যাপিটালের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। তুমি এখন কয়টা বাজে? এতক্ষণ কি করেছো? তোমার সাথে কি কথা ছিল কালকে? তুমি কি ঢাকা থেকে আসছো? তাই না? তুমি এই নাম্বার থেকে ফোন দিয়েছিলা কালকে আমাকে? আচ্ছা আচ্ছা, আমি তো শহরে থাকি, তাহলে নিয়ে আসো, নিয়ে আসো, ফর্ম নিয়ে আসো, আমি সাইন দিয়ে দিই। নন্দীবাড়ি মসজিদের কাছে এসে ফোন দিও আমাকে। নন্দীবাড়ি মসজিদ সুনহল। Okay, please start. গ্রুপ 2 থেকে প্রশ্ন করো। স্যার আমাদের প্রশ্ন করা হয়েছে গ্রুপ 2 থেকে, আনসার দেওয়া হয়েছে। আচ্ছা, গ্রুপ 3। স্যার আমি শ্রমিক, আমি গ্রুপ 3 থেকে প্রশ্ন করতেছি। পোল্ট্রি তোমাদের গ্রুপে আর কেউ নেই? স্যার অনেকে স্যার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার স্যার, সেই জন্য মানে আমাকে প্রশ্ন করতে বলা হয়েছিল স্যার। জয়েন দিতে পারতেছে না স্যার। ঠিক আছে, করো। পোল্ট্রি ফার্মিং এর জন্য যে ল্যান্ডের প্রয়োজন হয়, ল্যান্ড মানে অ্যারেঞ্জমেন্টটা মহিলারা কোথা থেকে কিভাবে করবে? এখানে ল্যান্ডের অ্যারেঞ্জমেন্ট আমরা এভাবে করতে পারি যে যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে আমরা পুকুর তো নিশ্চয়ই থাকবে, মাছ চাষ হয় যেখানে, পুকুরের উপর আমরা মাচা করে মুরগি চাষ করতে পারি এখানে। তাহলে ওদের যে বর্জ্য পদার্থগুলো আছে ওগুলো মাছেরও খাবার হিসেবে ইউজ হতে পারবে। তো এইভাবে আমরা কাজটা করতে পারি।
গ্রুপ 4, গ্রুপ নাম্বার 4 প্রশ্ন করেছো? না স্যার, করিনি। করো। স্যার, করোনা কালে হচ্ছে পোল্ট্রি ফিড নিয়ে আমাদের করণীয়টা কি হবে? যেমন কিছুদিন আগে মানে গত বছরের শুরুর দিকে যেমন হয়েছিল, অনেক লস খাইছে তারা। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম। পোল্ট্রি তো ফিড এক্ষেত্রে তারা ন্যাচারাল ফিড খাওয়াতে পারে, যেমন খুদ, কুড়া, ভুসি, দেন গম, ধান। এগুলো রুরাল এরিয়াতে ইজিলি অ্যাভেলেবল, কারণ প্রত্যেকেরই প্রায় ধানি জমি থাকে, তারা ওখান থেকে এগুলো কালেক্ট করতে পারে। তো এগুলো কেনার কোনো প্রয়োজন হয় না বলতে গেলে, এবং লো কস্ট থাকে। যেগুলো কেমিক্যাল ফিড বাজারে কিনতে পাওয়া যায় তার থেকে ন্যাচারাল ফিডের কস্টটা কম পড়ে, সো তারা এগুলো কম ক্যাপিটাল দিয়েই তারা এই কাজটা শুরু করতে পারে। দেন এসব খাবারের সাথে বিভিন্ন রকমের সিডের সাথে যদি তারা যেমন ঘাস এগুলো মিক্স করে খাওয়াতে পারে, যে কোনো হার্বস, তাহলে এটা তাদের ভাইটামিনের প্রয়োজনটা এটা এনশিওর করে। যেমন ঘাসে ভিটামিন সি থাকে, ই থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, ফসফরাস থাকে, যেগুলো পোল্ট্রি ফার্মিং এ মুরগিদের জন্য অনেক উপকারী। সো তারা ন্যাচারাল ফিড, এটা বেশি বেনিফিট কেমিক্যাল ফিড থেকে বাজারের। সো করোনাকালীন সময় তারা এইসব ন্যাচারাল ফিডই ঘরে বসে বানিয়ে খাওয়াতে পারে। গুড, থ্যাংক ইউ। নাইস আনসার। ওকে, গ্রুপ নাম্বার 5 প্রশ্ন করেছো? না স্যার। হ্যাঁ, করো। আমি শ্রেয়সী, গ্রুপ 5 থেকে প্রশ্ন করছি। আমার প্রশ্নটা হচ্ছে, পোল্ট্রি ফার্মিং এ অনেক সময় পোল্ট্রি গুলো নানা ধরনের রোগে ভুগে মারা যায়, সেক্ষেত্রে মেডিসিন কিভাবে অ্যারেঞ্জ করবে? এক্ষেত্রে তারা ন্যাচারাল ভাবে ট্রিটমেন্ট করতে পারে। যেমন তারা যদি মুরগিকে ফিট রাখতে চায় তাহলে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে তারা যেতে পারে। যেমন তারা রসুন, এটা খুবই ভালো অ্যান্টিবায়োটিক, তারা এটা 1 মাস অন্তর অন্তর 3 দিন খাওয়াতে পারে। এরকম নিম পাতা খাওয়াতে পারে 2 মাস পর পর 1 দিন। দেন পেটের কোনো অসুখ হলে বড়ই পাতা, পেয়ারা পাতা এগুলো পানির সাথে ফুটিয়ে সেই পানিটা পান করাতে পারে। ঠান্ডা লাগলে আদার রস পানির সাথে মিশিয়ে সেটা খাওয়াতে পারে। এগুলো হচ্ছে ন্যাচারাল ভাবে ফিট রাখতে, যেটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে কন্টিনিউ করতে হবে। আর যদি কোনো বড় ধরনের রোগ হয় তাহলে তাদের অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। সেজন্য প্রতিটি জেলায় সরকার থেকে ভেট হসপিটাল আছে, দেন সেখানে ট্রিটমেন্ট নিতে পারে। ডিভিএম অফিসার আছে, তাদের হেল্প নিতে পারে। এবং মেডিসিন কস্টটা সেটাও তাদের জন্য ইজিলি অ্যাভেলেবল হবে, কারণ গভর্নমেন্ট থেকে কমন ডিজিজ গুলোর মেডিসিন কস্টটা খুবই কম রাখা হয়েছে। প্রায় ন্যূনতম কস্টে তারা মেডিসিন ক্রয় করতে পারবে এবং ট্রিটমেন্ট করতে পারবে। ধন্যবাদ। গুড, ভেরি গুড। গ্রুপ 6, স্যার আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া মুবাশশিরা, গ্রুপ 6 থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, পোল্ট্রি ফার্মিং এর জন্য হাই লেভেল ল্যান্ড দরকার যাতে ফ্লাড অ্যাফেক্টেড না হয়। তাহলে যেসব এলাকায় ফ্লাড অ্যাফেক্টেড হয় ওইখানে কি করে পোল্ট্রি ফার্মিং সম্ভব হবে? আমরা অলরেডি, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন, আমি অ্যান্সারটা দিচ্ছি। আমরা অলরেডি বলেছি যে আমরা পোল্ট্রি ফার্মিং কোনো ফিশারির উপরে করতে পারি, কোনো যেখানে ফিশারির উপরে পোল্ট্রি ফার্মিং এর যে ওদের যে ইয়াটা হবে, কি বলে সেটাকে, ওদের যে ইয়াটা মানে বাই প্রোডাক্ট, পোল্ট্রির বাই প্রোডাক্ট গুলো যেগুলো হবে সেগুলো, স্যার, বাই প্রোডাক্ট গুলা ফিশারির ওইখানে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেখানে যেসব এলাকায় ফ্লাড, ওইখানে জমিতে ফিশারিজ একসাথে আমরা পোল্ট্রি করতে পারি। হাই ল্যান্ড দরকার মানে পোল্ট্রির জন্য। হ্যাঁ, ফ্লাড ওই রিলেটেড এলাকাতে মানে এটা খুব ভালনারেবল, ঝুঁকিপূর্ণ পোল্ট্রি ফার্ম করা, যেখানে পানি চলে আসে। ওকে, গ্রুপ নাম্বার 7। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, গ্রুপ নাম্বার 7 থেকে বলছি। স্যার, ওমেন এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে ওয়েজ গ্যাপটা কিভাবে আমরা নিরসন করতে পারি? যেমন একজন মেল ওয়ার্কার সম পরিমাণ কাজ করে যে বেতন পাচ্ছে, একজন একজন ওমেন ওয়ার্কার সেই রকম বেতনটা পাচ্ছে না। এর সমাধান কি হতে পারে?
ওকে, ফার্স্ট অফ অল এখানে উইমেনদেরকে অ্যাওয়ার হতে হবে। এখানে উইমেনদের মধ্যে একটা অ্যাওয়ারনেস কনসাসনেস গ্রো করতে হবে। যদি তারা সেম কাজ করে অ্যাজ লাইক মেন ডু, তাহলে তারা কেন ইকুয়াল পারিশ্রমিকটা পাবে না, এই নিয়ে তারা যদি চুপ না থাকে, প্রোটেস্ট করে, তাহলে এক্ষেত্রে প্রতিপক্ষের জবাবদিহিতামূলক ব্যবস্থা নিতে অবশ্যই বাধ্য থাকবে। সেক্ষেত্রে এই সমস্যাটা নিরসন করা অনেক ইজি হবে। দেন সবচেয়ে বড় বিষয়টা হলো এডুকেশন, যেটা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে সাহায্য করবে। কারণ এই ওয়েজ গ্যাপটা ক্রিয়েট হয় মেইনলি দৃষ্টিভঙ্গির কারণে। তারা মনে করে উইমেনরা মেনদের থেকে উইক, তারা ওই কাজটা সেম ইনপুট দিয়ে সেম আউটপুট পাবে না যতটুকু মেনরা দিতে পারবে। এই দৃষ্টিভঙ্গির জন্য তারা এই ওয়েজ গ্যাপটা রাখে। তো আমরা যদি মানুষকে এই দিক থেকে বিভিন্ন কাউন্সেলিং, বিভিন্ন মুভমেন্ট করে, সেমিনার করে এই দিক থেকে মানুষকে সচেতন করি, মানুষকে এটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে সাহায্য করি, তাহলে এই ওয়েজ গ্যাপটা অনেকটাই কমে আসবে। থ্যাংক ইউ। গ্রুপ 9। স্যার আসসালামু আলাইকুম, আমি ফারিয়া রূপ সৃষ্টি গ্রুপ 9 থেকে বলছি। গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কিভাবে হেল্প করতে পারে? ধন্যবাদ। কিসের জন্য? প্রশ্ন কমপ্লিট করো। কিভাবে হেল্প করতে পারে, কোন সেক্টরে, কি কোন ফরম্যাটে, কি পার্সপেক্টিভে? প্রশ্ন তো হলো না। এই সেক্টরে গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট, এই সেক্টরে গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট কিভাবে হেল্প করতে পারে? ওকে, আনসার দাও। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ গ্রুপ 8 থেকে। গ্রুপ 8 এর জিআর বলছে। গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট গুলো আমাদেরকে শুল্ক মুক্ত ঋণ দিতে পারে। যেমন ধরতে গেলে বিভিন্ন দেশে, যেমন ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, তারপরে অনেক নেপাল সহ অনেক যেগুলো দেশ আছে, সেগুলো দেশ যখন সরকার ঋণ দেয়, সেক্ষেত্রে তাদের শুল্কর ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে তারা কিন্তু খুব কম পরিমাণে শুল্কটা দেয়। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা হয় না। বাংলাদেশে অধিক পরিমাণে মানে ঋণ দেওয়ার পরেও তাদেরকে মানে অধিক পরিমাণে সুদ দিতে হয়। সেই জিনিসটাকে কমে আনতে হবে। আর এগুলোর মাধ্যমে বিভিন্নভাবে গভর্নমেন্টকে তাদের মানে নারীদেরকে হেল্প করার জন্য গভর্নমেন্টকে বিভিন্ন ক্ষেত্রে অনুদানের সহযোগিতা করতে হবে। আর এইভাবে সম্ভব আর কি। নন গভর্নমেন্ট কেমনে করবে? গভর্নমেন্ট তো সুদ বেশি, নন গভর্নমেন্টের সুদ কি কম নাকি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বুঝো? স্যার বেসরকারি প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ, কারা? দু একটা বলো তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। স্যার এমএসসি আছে। যারা লোন দেয়, লোনের সাথে জড়িত ফিনান্সিয়াল অর্গানাইজেশন, এটা বলো। ফিনান্সিয়াল জি স্যার। মানে অন্যান্য ট্রেনিং সাপোর্টার। বাংলাদেশের সবচেয়ে বড় অর্গানাইজেশন কোনটা বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের মধ্যে এখন, বলো? আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ 8 থেকে শিমুল বলছি স্যার। এখানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো স্যার এইভাবে সাপোর্ট করতে পারে যদি তারা চিন্তা করে স্যার, বাংলাদেশ মানে ওয়াইড চিন্তা করে যে বাংলাদেশে ওভার পপুলেশন আছে স্যার হচ্ছে 16 কোটি, তো সেখানে ওমেন আছে হচ্ছে 8 কোটি। তো সেই অনুযায়ী যদি চিন্তা করে যে একটা অর্গানাইজেশন যদি চিন্তা করে যে প্রতিদিন একটা ওমেন থেকে 1 টাকা করে কালেক্ট করবে, তাহলে 8 কোটি ওমেন থেকে কালেক্ট করবে হচ্ছে 8 কোটি টাকা, মানে বছরে 3000 কোটি টাকা স্যার। তখন সেই ক্ষেত্রে তারা এত টাকাগুলো বিনা সুদে ওমেনদের দিতে পারে স্যার। সেক্ষেত্রে ওমেনরা অনেক মানে হচ্ছে হেল্প পাবে স্যার। এটা নন গভর্নমেন্ট করবে কেন? গভর্নমেন্ট যদি করে সমস্যা কোথায়? হ্যাঁ স্যার, গভর্নমেন্ট করুক আর নন গভর্নমেন্ট করুক, একটা কমিউনিটির আন্ডারে করে সেটা করতে পারে স্যার। মানে হচ্ছে ইউর প্রপোজ ইজ নাইস, বাট তুমি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোর নাম বলো তো, দু একটা যারা ফিনান্স করে উইমেনদেরকে, বলো। গ্রাম বাংলাতে সাধারণত দেখা যায় হচ্ছে স্যার গ্রামীণ ব্যাংকের নাম শুনছি আমরা স্যার, গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ব্যাংক আছে স্যার। শুধু গ্রামীণ ব্যাংকে ব্রেকের নাম শোনো নাই? ব্রেক তো সারা ওয়ার্ল্ডে এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ব্যাংক শুনছি, তারপরে শুনছি স্যার আশা দেখো নাই? তারপর ব্রেক, আশা, গ্রামীণ ব্যাংক এগুলো চোখে দেখো নাই, শুধু শুনছো? কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের এই গ্রাম উন্নয়নের জন্য, এদের ভূমিকা। হ্যাঁ, গভর্নমেন্টের চেয়ে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অনেক কাজ করতেছে বাংলাদেশের এই যে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে। অনেক অনেক কন্ট্রিবিউশন এদের। ব্রেক, গ্রামীণ ব্যাংক, অন্যান্য, যদিও তারা সুদের রেট অনেক বেশি, অনেক ক্ষেত্রে অনেক ফেলোরিং আছে, বাট এই অর্গানাইজেশন গুলো কন্ট্রিবিউশন অনেক বেশি, এগুলো মনে রাখতে হবে। ওকে, গ্রুপ 9 থেকে প্রশ্ন করেছো তাই না?
গ্রুপ 10 থেকে। জি স্যার, আমি গ্রুপ 10 থেকে প্রশ্ন করেছি। স্যার, এক্ষেত্রে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তরুণদের ভূমিকাটা আসলে কোথায়? তরুণরা ওমেনদের কিভাবে হেল্প করতে পারে? Youthra, okay, okay, youth, what would be the youth contribution to develop the women empowerment? বলো। স্যার, আমি সাদিয়া ফিন বলছি। তো তরুণরা নতুন টেকনোলজি সম্পর্কে বেশি জানে, তো ওরা কাজের সেক্টরে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবক হয়ে ছাত্ররা গ্রামে বা পাড়া মহল্লায় গিয়ে তাদের সমস্যাগুলো জেনে সঠিকভাবে একটা সমাধান জানতে পারে, সমাধান তৈরি করতে পারে। তহবিল গঠন করে ফান্ড কালেক্ট করে যতটুকু ফাইন্যান্সিয়াল হেল্প করা সম্ভব করতে পারে। কাউন্সিলিং, সেমিনার, মিটিং করতে যেতে পারে। মহিলারা যদি চায় তাদের সাথে ভালো করে কোঅপারেট করতে পারে, প্ল্যাটফর্মের আওতায় আনতে পারে যদি তারা বেশি ইন্টারেস্টেড থাকে কাজ করতে। গ্রুপ নাম্বার 10 প্রশ্ন করলা না? জি স্যার। ওকে, গ্রুপ 11। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি সাইফুদ্দিন ফ্রম গ্রুপ 11। আমার কোশ্চেন হলো এখানে যে আমরা সবজি চাষ করি বা পোল্ট্রি ফার্ম যেটা করি, আমাদের মেন উদ্দেশ্য কিন্তু আপনার নারী ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট। সো নারী ক্ষমতায়নের জন্য কিন্তু আমাদের উচিত নারীর মর্যাদা বা তাদের প্রাপ্তি বা অধিকার বিষয়ে সচেতন হওয়া। সো এটা করার জন্য কি করা উচিত স্যার? এটা একটা ফ্যাক্টর, বাট অ্যাকচুয়াল আসলে এম্পাওয়ারমেন্ট ইনকাম করলে কি হবে এম্পাওয়ারমেন্ট, এটা বিষয় না। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আনসার দাও। এখানে উমেনদেরকে অবশ্যই তাদের প্রাপ্তি এবং মর্যাদা সম্পর্কে সচেতন হতে হবে। যেমন প্রথমত যে একটি মুরগিও যারা তারা নিজেরা কিনেছে তাদের সেভিং দিয়ে অথবা পরিশ্রম যত্ন করে লালন পালন করেছে, তাদের একটা হলেও তা বিক্রি করার জন্য টাকাটা তাদের হাতেই আসে। হাজবেন্ড যেন সেটা নিতে না পারে, তাহলে দেখা যায় তা যেভাবে ব্যয় করবে সেটা তারা নিজেরাও সেভাবে মানে বুঝতে পারবে, তাদের ক্ষমতায়নে থাকবে। দ্বিতীয়ত, তারা যখন পাইকারদের সাথে মুরগি মানে দরদাম করবে তখন তাদের নিজেদের যে প্রফিটটা তারা অর্জন করবে সে ব্যাপারে তারা যেন লসটা মেনে না নেয়, যে তাদের প্রফিটটা তাদের বুঝতে হবে। এক্ষেত্রে অবশ্যই উমেনদেরকে কঠোর হতে হবে। এবং তৃতীয়ত, যখন একজন উমেন একজন এস্টাবলিশ বিজনেস উমেন হবে তখন মানে একজন সফল উমেন এন্টারপ্রেনার, তখন তার এলাকায় যদি ম্যান এন্টারপ্রেনাররা থাকবে যারা হয়তো তার থেকে পিছিয়ে, তখন এলাকায় একটা পুরস্কার দেওয়ার আয়োজন করা হলো, কিন্তু তখন দেখা যায় যে ম্যানদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। এটা করলে চলবে না, সোসাইটিকে মানে তাদেরকে আর এটা সোসাইটিকে করতে হবে, প্লাস তাদেরকে এদিকে সচেতন হতে হবে যেন মানে আমাদেরকে মানে এখানে মানে ভুক্তভোগী না করে অথবা আমাদেরকে মানে। থ্যাংক ইউ, আই গট ইট। গ্রুপ 12 প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার, আমি সুমন আক্তার গ্রুপ 12 থেকে কোশ্চেন করছি। স্যার, আমরা আগের গ্রুপে হচ্ছে মিডলম্যান এক্সপ্লয়টেশন সম্পর্কে জেনেছি, কিন্তু বিষয়টা এখনো ক্লিয়ার না। তো মিডলম্যান এক্সপ্লয়টেশন আর রিটেইলার্সদের উমেনরা কিভাবে হ্যান্ডেল করবে যদি সমস্যাটা হয়, আর ওইটা পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে কিভাবে স্যার হেল্প করতে পারে? আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ 8 থেকে শিমুল বলছি। স্যার, মিডলম্যানের এই ব্যাপারটা হচ্ছে শুধু পোল্ট্রি ক্ষেত্রে না, এটা এগ্রিকালচার প্লাস হচ্ছে সব ক্ষেত্রেই এটা সলভ একটা ভাবে করা যায়। আমরা যদি প্রথমে হচ্ছে প্রত্যেকটা ওমেনকে একটা কমিউনিটির মধ্যে নিয়ে আসতে পারি আর টেকনোলজির মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে স্যার এক্ষেত্রে সম্ভব কিভাবে? স্যার হচ্ছে একটা ধরেন হচ্ছে একজন ওমেন পোল্ট্রি উৎপাদন করতেছে, সে জানে যে হচ্ছে ধরেন ঢাকাতে পোল্ট্রির খরচ সহ তার লাভ হচ্ছে মানে প্রতি পোল্ট্রিতে ধরেন লাভ হচ্ছে 20 টাকা, কিন্তু এই লাভটা সে যদি রাজশাহীতে বা অন্য কোনো জেলাতে বা অন্য কোনো বিভাগে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে লাভ যদি হয় 50 টাকা। এই ব্যাপারটা শুধু তখনই জানা যাবে যখন আমরা একটা কমিউনিটি তৈরি করব, প্লাস হচ্ছে কমিউনিটিতে থাকবে অনেক হিউজ ইনফরমেশন, মার্কেট মনিটরিং এর ব্যাপারটা থাকবে যে এই প্রোডাক্টটা ঢাকাতে এত টাকা দাম প্লাস হচ্ছে রাজশাহীতে এত টাকা দাম। তখন সেক্ষেত্রে এই মিডিল ম্যানটা আমাদের হচ্ছে স্যার মানে লিঙ্ক আপটা করা লাগতেছে না, আমরা ওই সেক্ষেত্রে পোল্ট্রিটা সরাসরি রাজশাহীতে মানে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে যেতে পারছি। মানে স্যার মার্কেট মনিটরিং এর ব্যবস্থাটা ঠিকভাবে থাকতে হবে স্যার, তাহলে মিডিল ম্যানটা স্কিপ করা সম্ভব। হ্যাঁ, ঠিকই আছে আনসার, কিন্তু বাংলাদেশের মার্কেট স্ট্রাকচারটা এত বেশি কঠিন, বুঝছো, এত বেশি মিডলম্যান, এখানে ওই স্ট্রাকচার বের হয়ে মহিলাদেরকে বা গ্রামের যে প্রোডাক্ট গুলো সেগুলো পাঠানো অনেক কঠিন। অনেকগুলো সিন্ডিকেট কাজ করে মার্কেট ফেল করার জন্য, যারা প্রাইমারি উদ্যোক্তা মানে যারা প্রাইমারি প্রোডাক্টটা সরাসরি
প্রডিউস করে এদেরকে হিন্ডার করার জন্য, হ্যাঁ, আমাদের এই মিডিলম্যান গুলো গড়ে উঠছে এবং অনেক মিডিলম্যান, এরকম মিডিলম্যান বিশ্বের কোথাও নেই, এতগুলো হাত বদল হয়। অ্যাকচুয়াল ফার্মার্সরা কিন্তু মানে ডিপ্রাইভ হচ্ছে। হ্যাঁ, এখানে এই মার্কেট স্ট্রাকচার ভাঙার জন্য তোমার প্রাতিষ্ঠানিকতাতে প্রোগ্রেস হতে হবে। আর একটা হচ্ছে তুমি কমিউনিটি ভাবে যেটা বললা সেটা হতে পারে, সবগুলোর কম্বিনেশনেই কিন্তু মার্কেট ডেভেলপ করতে হবে। এই জি মার্কেট স্যার। ভাঙতে হলে তাহলে ওই যে মিডিলম্যান এক্সপেকটেশনটা এরা যেটা আছে মানে এটা থেকে আমাদের যে উদ্যোক্তা আছে তারা রেহাই পেতে পারে আর কি। ওকে, গুড গুড আনসার ছিল, ভালো প্রেজেন্টেশন ছিল। হ্যাঁ, অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি, যারা পাচ্ছ তারাও বেনিফিটেড হচ্ছে। গ্রুপ 5 আছো প্রেজেন্ট করার জন্য? গ্রুপ 5। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। স্যার আজকে কয়টা পর্যন্ত এই মিটিংটা হবে? আমি দেখি কতক্ষণ চলে এটা। আমাদের তো গ্রুপ অনেক। স্যার ফোনে চার্জ নাই তো স্যার, ওই জন্য বলতেছিলাম। আমি এটা বারবার ডিস্টার্ব করতেছি। চার্জার লাগিয়ে নাও। ওকে, গ্রুপ 5। Yes, sir. শুরু করো, 10 মিনিট। Assalamu alaikum. Good morning, sir, and all the participants. I'm Mohammad Marjan Haq, Faculty of Agriculture, Section B. I'm the leader of Group 5, and our monitor is Umme Fatiha, and we have total 27 group members. I'm now presenting the presentation on empowering women on agricultural entrepreneurship, its impact on social development, which was given by our honorable teacher, Dr. Muhammad Shahjahan Kabir, sir. This is a congenial topic in concern of our present social state. Thank you so much for giving an opportunity to talk about this. Here are the contents that we are going to discuss about: introduction, objectives, methods, discussion, conclusion, and references. I'm going to start with the introduction. Women empowerment can be defined as promote women's sense of self-worth, their ability to determine their own choices, and their right to influence social change for themselves and others. The term agripreneurship means entrepreneurship in the broad field of agriculture, which is introduced to support the life of farmers as well as agricultural industries by improving the methods of production and increasing the market engagements. Employment opportunity for a large part of the rural people can be generated by agribusiness and their contribution impact on social development. Social development theory attempts to explain qualitative changes in the structure and framework of society that help the society to better realize aims and objectives by eliminating poverty, sustaining economic growth, and improving health, environment, well-being, and quality, etc. Agriculture provides 42.7% of our total employment. It contributes around 15% of our total GDP. Here, the contribution of women in agriculture is highly mentionable. So women ultimately contribute on their family, society, and the whole country. Our objectives are to identify the level of women entrepreneurship in agriculture, to analyze the process of empowering women through agriculture entrepreneurship and its impact on social development, to detect and overcome the barriers women face in entrepreneurship. Methodology. This assignment is based on secondary. Marjan. Yes. স্যার নাই, মার্জান স্যার নাই। স্যার নাই। তার মানে আজকে শেষ। মার্জানের কথাবার্তা অনেক সুন্দর। বের হইতে হলে শিক্ষার আলো দরকার। শিক্ষার আলোটা হচ্ছে মেইন বিষয় এখানে। সেখানে তাদেরকে মোটিভেট করতে হবে যে এইসব বিষয়ে, এছাড়া কোনো উপায় নেই। তো দায়িত্ব সবারই। হ্যাঁ, তুমি ছাত্র অবস্থায় তুমি যদি গ্রামে ভিজিট করো, কোন এলাকায় যাও, সেখানে তুমি তোমার রোল প্লে করতে পারো। প্রত্যেকের অবস্থান থেকে রোল প্লে করলে অবশ্যই কুসংস্কারগুলো দূর হবে। এটার জন্য মেইনলি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ট্রেনিং, মানে সমাজের মূল স্রোত দ্বারাই নিয়ে আসা মানে জনগোষ্ঠীকে, সেজন্য শিক্ষা দরকার। শিক্ষার কোনো বিকল্প নেই। ওকে, গ্রুপ 4। জি জি স্যার। গ্রুপ 4 থেকে। আসসালামু আলাইকুম স্যার, গ্রুপ 4 থেকে। আচ্ছা, গ্রুপ 4 থেকে
ছেলেদের খণ্ড খুবই কম পাওয়া যাচ্ছে। যে ছেলে প্রশ্ন করতে চেয়েছিল সে বলো। ছেলেদের 50% হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। গ্রুপ থেকে আমাদের দেশের স্যার কৃষি পণ্যগুলো অধিকাংশই পচনশীল। এক্ষেত্রে হিমাগার কিংবা সংরক্ষণের ব্যবস্থার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা ক্ষতিগ্রস্ত হয়। হিমাগার বা সংরক্ষণের কারণে যাতে আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এক্ষেত্রে কি করা যেতে পারে? বলো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগ্রিকালচারিস্ট হিসাবে, কৃষিবিদ হিসাবে খুবই ভাইটাল একটা প্রশ্ন। প্রায় তোমাদের সময় চলে যাচ্ছে। গ্রুপ 5 স্যার আনসার দিবা। কোশ্চেনটা যদি আরেকবার করা হতো তাহলে একটু ভালো হতো। আমাদের কৃষি পণ্যগুলো তো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমাদের তো কোনো হিমাগার নেই। হ্যাঁ, ঠিক আছে। কোল্ড স্টোরেজ মানে সিস্টেম নেই আমাদের। অনেক, যেমন এখন টমেটো নষ্ট হচ্ছে, আলু নষ্ট হচ্ছে, তারপরে সারা বছর যে মৌসুমী ফল হয় সেই ফ্রুটস গুলো নষ্ট হয়। কাঁঠালের সিজনে দেখো কি পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। আমাদের দামি অনেক এগ্রিকালচারাল প্রোডাক্ট নষ্ট হয় ট্রান্সপোর্টেশনের জন্য, প্রিজার্ভেশনের জন্য। এই সুবিধাটা নাই। তাহলে এক্ষেত্রে কি করা উচিত? স্যার এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে স্যার আমাদের আশেপাশে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের এই কথাটি ঠিক যে আমাদের কোল্ড স্টোরেজের পরিমাণ খুব কম। এমনকি সরকারিভাবে কোল্ড স্টোরেজ পরিমাণটা আরো বেশি কম। আমরা যে কোল্ড স্টোরেজ গুলো দেখতে পাচ্ছি বেশিরভাগই বেসরকারি, এবং তাদের সংরক্ষণ মানে রক্ষণাবেক্ষণ ব্যয়, আমরা যে কোল্ড স্টোরেজে মালপত্র রাখবো সেইটার খরচটা অনেক বেশি হয়। এই ক্ষেত্রে সব থেকে ভালো পদক্ষেপ আমি মনে করি সরকারিভাবে যদি কোল্ড স্টোরেজের যথাযথ ব্যবস্থা করা হয়। যেহেতু এগ্রিকালচার হচ্ছে আমাদের দেশের একটি ব্যাকবোন, এগ্রিকালচার সেক্টরটা আমাদের দেশে একটা ব্যাকবোন হিসেবে কাজ করে। সো এই ক্ষেত্রে যদি সরকারিভাবে কোল্ড স্টোরেজের পরিমাণটা বাড়ানো হয় এবং আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে যে সকল কৃষকরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা যদি খুব সহজে এই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো আমাদের উদ্যোক্তারাও আরো বেশি উৎসাহিত হবে এবং এই সমস্যাটা খুব সহজে নিরসন করা যাবে। ধন্যবাদ। কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ খুবই কম নিচ্ছে। Yes, sir. মানে Yes, sir. আমাদের এগ্রিকালচারাল পলিসিতে মানে এগুলো খুবই ল্যাকিংস আছে। আমরা বেশি ইম্পোর্টের দিকে যাচ্ছি, আমরা ইন্ডাস্ট্রির উপর বেশি প্রাধান্য দিচ্ছি, বুঝছো? আমরা জি এক্সপোর্ট স্যার, করতে এই জন্যই তো আমাদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাটা অনেক কম। সবাই চাকরির দিকে ঝুঁকে পড়তেছে। এই জন্য এগ্রিকালচারে এখানে পলিসি রিফর্মের ব্যাপার আছে, গভর্নমেন্ট করছে না। সেক্ষেত্রে অন্তত প্রাইভেট সেক্টর গুলোকে এগিয়ে আসা উচিত। এবং এগ্রিকালচারের অনেকেই তো, যেমন প্রাণ, আকিজ গ্রুপ, এয়া গ্রুপ, দেখো গ্রামাঞ্চলে পর্যন্ত তারা বিভিন্ন কোল্ড স্টোরেজের মাধ্যমে কিন্তু মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট সংরক্ষণ করছে। এগুলো পলিসির ব্যাপার। গ্রুপ 3 থেকে প্রশ্ন করো। গ্রুপ 3। আসসালামু আলাইকুম, আমি গ্রুপ 3 থেকে সঞ্জিদা ভুইয়া। মানে নারীরা ব্যবসা দীর্ঘস্থায়ী করার জন্য কি করতে পারে, মানে কি উদ্যোগ নিতে পারে, এটাই কোশ্চেন ছিল। দীর্ঘস্থায়ী বলতে কত দিন? মানে দীর্ঘস্থায়ী তুমি কি মিন করছো? কত দিনের? মানে ব্যবসাটাকে চালিয়ে যাওয়ার জন্য আর কি, মানে যাতে মাঝপথে মানে থামিয়ে দিতে আর ব্যবসা না করতে পারে, এরকম আর কি। সাস্টেইনেবিলিটি বলো, টেকসই হওয়ার জন্য কি কি দরকার? গুড, সেট দাও। আসসালামু আলাইকুম স্যার, আমি তান থেকে আমি এই প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছিলাম। স্যার, প্রশ্নটা বুঝতে পেরেছি যে ব্যবসা যেন চালু থাকে, যেন মাঝপথে গিয়ে থামিয়ে দিতে না হয়, এর জন্য কি ব্যবস্থা নিতে হবে, এরকম একটা প্রশ্ন ছিল। তো এর ক্ষেত্রে বলা যায় যে ব্যবসা শুরু করার জন্য আমাদের প্রথমে মানে আমরা যতটা পারি সেই পরিমাণ মূলধন যদি আমরা আগে ব্যবস্থাটা রাখতে পারি, অন্তত 1 বছরের জন্য, যেন নিজের খরচটা জোগানোর মতন অর্থটা আমাদের হাতে থাকে। কেননা শুরুতেই কেউ এতটা সাফল্য অর্জন করে ফেলতে পারে না, আর সফলতাটা অর্জনের জন্য সময় দিতে হবে, আর সেই জন্য আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে হবে। তাই এক্ষেত্রে আমরা ব্যাংক লোন বা বিভিন্ন যে ক্ষুদ্র ঋণদান সংস্থাগুলো থেকে স্বল্প সুদে বা কোনো কিছু জামানত রাখার মাধ্যমে ঋণ গ্রহণ করে রাখতে পারি। আর এছাড়া আমাদের যে কাজটা করতে হবে, প্রচুর পরিমাণে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, যাতে করে বুঝতে পারে যে মানে উদ্যোক্তা বুঝতে পারে তার গ্রহণকৃত ব্যবসাটা আসলে কি লাভজনক হবে কিনা এবং তার পণ্যের ক্রেতা কারা হতে পারে। তাছাড়া যে প্রতিযোগিতা সম্পর্কে, মানে সেম কাইন্ডের বিজনেস যদি অন্য কেউ করে থাকে তাদের ব্যাপারে ভালো মতো খোঁজ খবর রাখতে হবে, যাতে করে সে বুঝতে পারে তার পণ্যটি অন্যদের থেকে কোন দিক দিয়ে আলাদা হতে যাচ্ছে আর কোন ধরনের ক্রেতারা তার পণ্যটি কিনবে।
পাশাপাশি যে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের গুণগত মানটা বৃদ্ধি করতে হবে। তাছাড়া ব্যবসা Okay, very সম্পর্কিত nice. বিভিন্ন সংক্ষিপ্ত মেয়াদী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে তার দক্ষতাটা বৃদ্ধি করতে পারবে। আর আমি মনে করি যে স্যার এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমেই যে ব্যবসাটা দীর্ঘস্থায়ী করা যেতে পারে। Okay, exactly. ধন্যবাদ স্যার। Thank you very much. Very nice answer. Okay, group 2 থেকে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার, আমি পিঙ্কি কর্মকার গ্রুপ 2 থেকে বলছি। স্যার আমার প্রশ্ন হচ্ছে কি কি পণ্য নিয়ে নারীরা এই এগ্রি বিজনেসটা শুরু করতে পারে? গ্রুপ 5 আনসার দাও। আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ 5 থেকে ফাবিহা মালিয়া দীপ্তি বলছি। আমি এই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছিলাম। যেহেতু আমরা কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারীর ক্ষমতায়ন করতে চাচ্ছি, সেক্ষেত্রে নারীরা তাদের হাতের কাছের কিছু পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারে। নারীরা সচরাচর বাড়িতে শাকসবজি চাষ, হাঁস মুরগি, গরু ছাগলের পালন করে থাকে নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য। তারা যদি এসব চাষ বা পালন একটু বড় পরিসরে করে পরিবারের প্রয়োজনে মেটানোর পাশাপাশি কিছু অংশ বাজারজাত করে এর থেকে লাভবান হয়, তাহলে এর থেকে তারা আরো বড় কোনো ব্যবসা শুরু করতে পারবে। এছাড়াও নারীরা বর্তমানে মাশরুম চাষের প্রতিও উৎসাহ দেখাচ্ছে, এর থেকেও লাভবান হওয়া যায়। এছাড়াও নারীরা বাণিজ্যিকভাবে ফুলের চাষ ও মৌমাছি পালন করে তাদের ব্যবসাটা শুরু করতে পারে। মূলত এইসব পণ্যের মাধ্যমে নারীরা ব্যবসা শুরু করতে পারে। খুব সুন্দর। ওকে, গ্রুপ 1। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ইসলাম গ্রুপ 1 থেকে প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, উদ্যোক্তা হতে গিয়ে শুরুতে যে সবসময় লাভ হবে এমনটা কিন্তু সম্ভব না। তো উদ্যোক্তা হতে গিয়ে অনেক ক্ষেত্রে শুরুতে ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের নারীদের, তখন তাদের পদক্ষেপটা কি হবে? স্যার আমি রাসেল আহমেদ গ্রুপ 5 থেকে। বলো। স্যার বিজনেসের শুরুতে লস হবে বা লাভ হবে এটা স্বাভাবিক বিষয়, যদি লস হয় তাহলে অবশ্যই সেটা মেনে নিতে হবে। আর এই যে লস হলো সেজন্য কিন্তু সরকার বা সমাজ বা কর্তৃপক্ষ কেউ দায়ী থাকবে না। সেক্ষেত্রে আবার যে ব্যক্তি লসের শিকার হবে তাকেই সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আর এই জন্য নতুন ভাবে ব্যবসা শুরু করতে হবে, আর সেজন্য প্রয়োজন উৎসাহের প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মাস মিডিয়াম, তারপর লিফলেট, পোস্টারের মাধ্যমে এগুলো প্রচার করা যেতে পারে। আর এক্ষেত্রে অবশ্যই তার পরিবারের লোকজনকে সহানুভূতিশীল হতে হবে। আর এক্ষেত্রে যেহেতু একবার লস হয়েছে, ফিনান্সিয়াল ব্যাপার একটা জড়িত, আর সেহেতু বাংলাদেশে বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, গ্রামীণ ব্যাংক রয়েছে, এগুলো থেকে কোনো রকম জমানত ছাড়াই অবশ্য ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে, সেহেতু এখান থেকে সাহায্য নিতে পারে। আর এক্ষেত্রে অবশ্যই পরিবারের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আর বিজনেসে মানে তোমার এন্টারপ্রেনিউরশিপের ডেফিনেশনই আছে, হ্যাঁ, রিস্ক টেকিং, একটা মানে যে রিস্ককে মানে মিনিমাইজ প্লাস রিস্ক নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে হবে। হ্যাঁ, এটা না তোমার বিজনেসে প্রফিট আসবে এটা নিয়ে যদি তুমি বিজনেস শুরু করো তাহলে সেই এন্টারপ্রেনিউরশিপ কোনোদিনও সাস্টেন হবে না। হ্যাঁ, সুতরাং লাভ লস নিয়ে কিন্তু বিজনেস, সুতরাং এন্টারপ্রেনিউরশিপের ডেফিনেশনই আছে, কিন্তু সেখানে মানে রিস্ক টেকিং এবিলিটিটা নিয়েই তাকে সামনে প্রসিড হতে হবে। সুতরাং এটা একটা কম্পোনেন্ট, ব্যবসায় লস হবে এটা কম্পোনেন্ট। এটা লস হওয়া মানে সে বিজনেস থেকে দূরে সরে যাবে, বিজনেস করবে না, বিষয়টা এরকম না। তাহলে সে এন্টারপ্রেনিউরশিপের যে মিনিং সেটা তার দ্বারা সম্ভব হবে না, সে সঠিক উদ্যোক্তা না। তাহলে যে আমার লস হলো তাহলে আমি ব্যবসা থেকে মানে গুটিয়ে নিলাম, এরকম বিষয়টা হলে এন্টারপ্রেনিউরশিপের যে উদ্যোক্তার যে মেইন বৈশিষ্ট্যগুলো সেটা বৈশিষ্ট্যের মধ্যে সে পড়বে না। সুতরাং রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া হবে না। ওকে, ভেরি গুড। মানে আনসার গুলো খুবই মোটামুটি সবগুলো গ্রুপই, কোনোটা থেকে কোনোটা কম না। আনসার প্রশ্ন খুবই ভালো ছিল। 12 গ্রুপ 12 এখন প্রেজেন্ট করবে। গ্রুপ 12 এখানে সব উদাহরণ দিচ্ছে, এখানে তো সব রুরাল ওমেন নিয়ে প্রশ্ন করতেছি। না, তোমার সাবজেক্টটা কি? রুরাল সোশিওলজি। না, সাবজেক্টের নামটা চেঞ্জ হয়েছে, বাট যেহেতু এগ্রিকালচার নিয়ে আলোচনা, আমরা আগে গ্রামের দিকে তাকাচ্ছি। হ্যাঁ, গ্রামে অনেক সমস্যা, অনেক প্রবলেম। রুরাল এবং আরবানের মধ্যে অনেক ডিফারেন্ট। গ্রামে শহরের মহিলাদের স্বাবলম্বী না হলে চলবে, হাজবেন্ডের ইনকাম আছে, ব্যবসা আছে, অনেক কিছু আছে, জাস্টিফিকেশন আছে। আমার টপ প্রায়োরিটি হচ্ছে এখন রুরাল এরিয়াকে নিয়ে। তুমি আরবান নিয়ে ভাবতে পারবা, আরবান নিয়ে না ভাবার কোনো অবকাশ নেই। হ্যাঁ, আরবান নিয়ে অবশ্যই ভাববা, কিন্তু তোমার আগে প্রায়োরিটি দেখতে হবে যে তুমি এগ্রিকালচারের সাথে
এন্টারপ্রিনিয়রশিপটা, রুরাল এন্টারপ্রিনিয়রশিপটা খুবই ইম্পর্টেন্ট। এগ্রিকালচারকে তো বাঁচাতে হবে, এগ্রিকালচারের মার্কেটটা ধরতে হবে, প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। এগ্রিকালচার নিয়ে অনেক কাজের সামনে অপেক্ষা করছে। হ্যাঁ, দেখুন এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রাইস পাওয়া যায় না, কারণ এগ্রিকালচার সেক্টরটাকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে এই মুহূর্তে যদি আমরা রুরাল এরিয়ার কথা চিন্তা করি। সেই জাস্টিফিকেশনে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্ট, এই আলোচনা। আর আরবান নিয়ে করতে চাইলে নো প্রবলেম, বাট ওটার সময় এখন এই আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে রুরাল এরিয়াকে। এখন আরবান নিয়ে যদি কেউ কাজ করতে চাও, রিসার্চ করতে চাও, নো প্রবলেম, অসুবিধা নেই। ওকে, শুনি তোমাদের মুখ থেকে, শুনি, আনসার দাও। স্যার আসসালামু আলাইকুম, আমি কাজী মেহরাব আহমেদ লাবিব, গ্রুপ 12 থেকে এর উত্তর দিতে চাচ্ছি। স্যার কোশ্চেনটা হলো যে আমাদের সব এক্সাম্পল গ্রাম ভিত্তিতে কেন? তো আমাদের প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ হলো গ্রাম প্রধান দেশ এবং আমাদের দেশে প্রায় 85,000-এরও বেশি অধিক গ্রাম রয়েছে। তাই আমাদের শহরের চিন্তা থেকে আমাদের গ্রামের চিন্তা বেশি করতে হবে, কারণ ওখানে মানুষজন বেশি বসবাস করে। আর গ্রামীণ মহিলাদের এমপাওয়ারমেন্টকে উদ্বুদ্ধ করতে হবে এই কারণেই, কারণ গ্রামে আমাদের অনেক জায়গা জমি পড়ে রয়েছে। তো আমরা যদি সেই জায়গা জমিকে কাজে লাগাতে পারি, কাজে লাগায় যদি কোনো কিছু করতে পারি এবং সেটা যদি আমরা শহরে মানে সেল করতে পারি, তাহলে কিন্তু গ্রামটা একসময় ধীরে ধীরে মানে শহরের মতো উন্নত হবে। যেহেতু বর্তমানে আমাদের প্রধানমন্ত্রীও মানে শহরটাকে মানে গ্রামকে এখন শহরে পরিণত করতে চাচ্ছে, তো আমাদেরকে অবভিয়াসলি গ্রামে ফোকাস করতে হবে এবং গ্রামের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে অবকাঠামোগত যে উন্নয়নটা রয়েছে সেটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড। নেক্সট গ্রুপ প্রশ্ন করো, গ্রুপ 5 না? আচ্ছা, গ্রুপ 5 আছো? আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ 5 থেকে প্রশ্ন করতে চাচ্ছি। স্যার মানে অধিকাংশ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখছি যে এন্টারপ্রেনারশিপ গুলো গ্রামীণ ক্ষেত্রে ছিল, তো উদ্যোক্তা শহরেও হতে পারে, তো এক্ষেত্রে তাদের এন্টারপ্রেনারশিপ কোয়ালিটিটা কেমন হতে পারে? শহরে হইলে তাদের এন্টারপ্রিনিয়রশিপ কি পলিসি নাকি এন্টারপ্রেনারশিপ কোয়ালিটি গুলো কেমন হতে পারে আর কি? এন্টারপ্রিনিয়রশিপের কোয়ালিটি গুলো। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি গ্রুপ 12, আমি সাকিব বলতেছি, গ্রুপ 12 থেকে অ্যান্সার দিতে চাচ্ছি। জি স্যার, আমরা ইদানিং দেখতেছি যে শহরে নারী উদ্যোক্তাদের সংখ্যা খুবই প্রশংসনীয়, যার কারণে ক্ষমতায়নের দিক থেকেও আমরা নারীরা অনেক এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ইতালি, সিঙ্গাপুর, চেক রিপাবলিক, অস্ট্রিয়া এসব দেশে আমরা মানে আমাদের যে কুটির শিল্প বা হস্তশিল্প যেগুলো আছে ওগুলো আমরা রপ্তানি করতে পারতেছি। না, আরো হ্যান্ডিক্রাফটসের মানে আরবান রিলেটেড আরো অনেক ইনফরমেশন তো তোমরা দিতে পারো। আরবানে তো ব্যাপক কাজ হচ্ছে মানে হ্যান্ডিক্রাফটস এর উপর, ঠিক আছে? আর তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রুপটা তো হ্যান্ডিক্রাফট নিয়েছো, সুতরাং তোমাদের কাছে হ্যান্ডিক্রাফটস এর অনেক ইনফরমেশন, প্রোডাক্টের নেচার, মার্কেটিং সিস্টেম, এগুলো তো জানার দরকার ছিল, কারণ তোমরা তো। স্যার আমরা মূলত স্যার কাজ করছি তো রুরাল দিয়ে, শহরের পর্যায়ে আমরা কখনো ইয়া করি নাই স্যার। আমাদের পয়েন্ট অফ ভিউ শুধু গ্রামীণ পর্যায়ে স্যার সার্ভে করব। তবে ওয়েবসাইটে যখন তোমরা সার্চ দিয়েছো বেশিরভাগ ইনফরমেশন তো হ্যান্ডিক্রাফটস এর আরবান রিলেটেড পাও নাই? আরবানই তো বেশি ডিমান্ড হ্যান্ডিক্রাফটস এর। তারপরও স্যার আসলে হ্যান্ডিক্রাফটটা অনেকটা প্রিমিটিভ কালচারের ভিতরে পড়ে, সো আমরা স্যার বেশিরভাগই ফোকাস করছি আর স্যার রুরাল সোসিওলজির দিক থেকে, এইজন্য আমরা স্যার গ্রামীণ পর্যায়ে ফলো করছি আর কি স্যার। আমরা গ্রাম থেকে আমি স্যার বলতেছি স্যার, যখন ফিল্ড সার্ভে স্যার করছিলাম তখন স্যার আমরা তো হচ্ছে গ্রামীণ অর্থাৎ রুরাল দিক থেকে স্যার পাইছি সেই জিনিসটা স্যার হচ্ছে যদি আমরা মানে ইয়তের মাধ্যমে, যেমন স্যার আমার গ্রামের বাসার ওইদিকে স্যার অনেক কিছু স্যার হ্যান্ডিক্রাফট তৈরি হয়, যেমন স্যার হাত পাখা হোক বা মাটির পোড়ামাটি জিনিস হোক, এগুলো স্যার তৈরি হয়। তো স্যার তৈরি হওয়ার পর স্যার এখানে তো আরবান থেকে মনে হচ্ছে সেটা উৎপত্তি হচ্ছে, কিন্তু স্যার সরি স্যার রুরাল থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু স্যার আরবান অর্থাৎ শহরের দিকে স্যার সেই জিনিসটা কিন্তু স্যার চাহিদা এখনো আছে। যেমন স্যার অ্যাস্থেটিক নিড হোক বা বেসিক্যাল নিড হোক, এখন পর্যন্ত স্যার আমাদের হচ্ছে শীতল বাটি যেটা বলে যে হ্যান্ডিক্রাফট, সেখানে শীতল বাটি নিড হয়, বা গরমে পাখা চলে গেলে এখনো হাত পাখা এই সব হচ্ছে ইউজ হয়। তারপর স্যার হচ্ছে অনেক সময় যে বলা হয় একটা ঝুড়ি রাখা হয় বা হচ্ছে জিনিসগুলো স্যার এখনো স্যার আরবানে আসে। স্যার মোট কথা হচ্ছে স্যার রুরাল থেকে সেটা স্যার উৎপত্তিটা হচ্ছে আর সেটা স্যার আরবানে এসে স্যার ইউজ হচ্ছে ভালোভাবে। বাজারটা আসলে কিন্তু আর প্রোডাক্টটার প্রাইমারি প্রোডাক্টটা তৈরি হচ্ছে কিন্তু ইয়াতে রুরাল এরিয়াতে,
স্যার আরেকটা কারণ কি স্যার, আরবান এরিয়া শহরের নারীরা কিন্তু এতটা মানে আমার মানে না, মানে তারা কারিগরি দিক থেকে কিন্তু এত প্রশিক্ষিত না। আর তারাও যেহেতু তারা শিক্ষিত বেশি, তারা এই কাজগুলো করতেও চায় না। আর গ্রামের মহিলারা তারা কিন্তু স্যার কাজের বিষয়ে খুবই আগ্রহী থাকে। তাদের মনের মধ্যে একটা আগ্রহ থাকে যে না, এই কাজটা আমাকে দিছে তো আমাকে ঠিক সময়ের মধ্যে করতে হবে। কিন্তু যারা বেশি শিক্ষিত তারা কিন্তু চাবে যে স্যার না, এটা আমরা কয়েকদিন পরেও দিলে করলে কোনো সমস্যা না, কারণ আমার কাছে তো সে বন্দি। কিন্তু গ্রামের মহিলারা কিন্তু ভাবে না, ওরা একটু সহজ সরল মনের অধিকারী হয় স্যার। হ্যাঁ ঠিক, গুড আনসার। ওকে, গ্রুপ 6 থেকে প্রশ্ন করো। স্যার গ্রুপ 6। স্যার আসসালামু আলাইকুম, আমি ফয়জুর রহমান। মানে যে প্রশ্নটা করতে চাইছিল সে ডিসকানেক্টেড হয়ে গেছে মেবি। স্যার আমাদের প্রশ্নটা হচ্ছে, গ্রামে তো মানে যেই তুলনায় চাহিদা সে অনুযায়ী তো তারা হয়তো যোগান দিতে পারবে না। যেহেতু একজন দুইজন যদি কাজ করে তাহলে শহরের চাহিদা অনুযায়ী সে যোগান দিতে পারবে না। আবার গ্রামে যদি শ্রমিক রাখতে চায় তাহলে তাদের দেওয়ার জন্য তো পর্যাপ্ত বেতন নেই, তাহলে সেটা কিভাবে করবে? আনসার দাও। স্যার আমরা তো স্যার ইন্ডিভিজুয়াল উমেনের এম্পাওয়ারমেন্টের কথা বলছি এখানে। স্যার শ্রমিক বিষয়টা কেন বুঝতে পারলাম না, প্রশ্নটার সাথে সঙ্গতটা আসলে। তারপরে যদি স্যার বলি, এক্ষেত্রে উমেনদের এম্পাওয়ারমেন্ট করার ক্ষেত্রে তারা নিজেদের বাসা থেকে তাদের র ম্যাটেরিয়াল গুলো ইউজ করে, যেমন বাসার পাখা বা হাত পাখা গুলো ইউজ করতে। স্যার এক্ষেত্রে তো শ্রমিক কিংবা এগুলো তেমন কোনো চাহিদা তো দেখতেছি না আর কি স্যার। না স্যার শহরে যদি সেটা চাহিদা থেকে থাকে তাহলে অবশ্যই চাহিদা থাকে, অনেকের ক্ষেত্রে তো চাহিদা থাকলে তখন সেটা স্যার অর্গানাইজেশন ভাবে অর্গানাইজ থেকে আমরা ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের ইয়ে করতে পারি। আবার বিভিন্ন বিভিন্ন মেন্টরশিপ করে গ্রুপ গেদার করে স্যার সেখান থেকে আমরা স্যার ওইখানে তাদের উমেন এন্টারপ্রেনারশিপের জন্য তাদের থেকে ঋণের মাধ্যমে তাদের ব্যবসা করার স্যার যদি এই ক্ষেত্রে খুলে স্যার দিতে পারি। মহিলা সমবায় সমিতি করা যায় বা স্যার লোনের যেটা কথা বলে স্যার, জাস্ট হচ্ছে আমাদের রুরাল হোক বা আরবানের হোক, মেইনলি রুরালের জন্য স্যার একটা যদি সমবায় সমিতি করা যায়, তো এখানে মহিলারা আছে বা ওখান থেকে বাইরে থেকে এসে ট্রেনিং দেবে। এখানে স্যার হচ্ছে পরিশ্রমটা মানে যেটা বলে যে শ্রমিকের এটা স্যার থাকে স্যার। সকালে বলেছি আমি, এটা কোঅপারেটিভ সোসাইটি যে কোনো একটা মানে সিস্টেম গড়ে তোলা হোক, সেখানে যদি কোঅপারেটিভ থাকে, নিজস্ব একটা অর্গানাইজ গ্রুপ থাকে, তাহলে সেটা তারা নিজের মার্কেটিং চ্যানেলটাকে কন্ট্রোল করতে পারবে, প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারবে, লাভ ক্ষতির হিসাব করতে পারবে। হ্যাঁ, তাহলে সেটা সাস্টেনেবল হবে। একা কোনোদিনও ফাইট দেওয়া যায় না, সেখানে হতে হবে অর্গানাইজ, বুঝছো? তাহলে কিন্তু তাদের এই যে ছোট ছোট উদ্যোগগুলো এগুলো সাস্টেনেবল হবে। সুতরাং গ্রুপ ফরমেশন একটা বড় বিষয়, কোঅপারেটিভ একটা বড় বিষয়। গ্রুপ 7 থেকে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রুপ 7 থেকে বলছি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে অনেক নারীরা আছে যারা বসে থাকে, প্রপার প্রশিক্ষণের অভাবে তারা হ্যান্ডিক্রাফটস তৈরি করতে পারে না। এখন এদের হ্যান্ডিক্রাফটস তৈরির ব্যাপারে কারা প্রশিক্ষণ দিবে বা কে দিবে, এরকম আমার এটাই আমার প্রশ্ন স্যার। আনসার দাও। স্যার কোশ্চেনটা যদি স্যার একবার করতেন। হ্যান্ডিক্রাফটস এর তো অনেক ডিমান্ড, এবং হ্যান্ডিক্রাফটস এর টাইম টু টাইম এগুলো চেঞ্জ হচ্ছে প্রোডাক্ট। সুতরাং গ্রামের মহিলারা তো এত কিছু জানে না, প্রোডাক্টের নেচার, কোন ধরনের প্রোডাক্ট বর্তমানে মার্কেটে আছে সময়ের সাথে। সুতরাং এই যে প্রোডাক্টের ডিজাইন মনে করো, হ্যাঁ স্যার এই ডিজাইন এটা তো স্যার হচ্ছে তো সমবায় সমিতি যদি আমাদের একটা যেটা বললেন স্যার, যদি গ্রুপ করা থাকে তাহলে স্যার ওই গ্রুপে যদি যে লিডার হোক বা হচ্ছে যে গ্রুপটাকে রিপ্রেজেন্ট করতেছে বা যারা শিখে বা প্রশিক্ষণ দেয় এক্সটেনশন অফিসার, এটা তো স্যার অবশ্যই জানবে যে কোন জিনিসটা মার্কেটে ভালো চলতেছে বা কোন জিনিসটা এখন চাহিদা বাড়তেছে, যে শীতের সময় কোন জিনিসটা চাহিদা হয় বা গরমের সময় হয়। তাহলে স্যার তখন স্যার ওই জিনিসটা স্যার ওরা এসে খোঁজ দিবে, কারণ স্যার রুরাল মহিলারা তো স্যার অত খোঁজ জানবে না, এটা স্বাভাবিক যে ওরা তো আর শহরে যে খোঁজ নিতে পারবে না। তো স্যার যেখানে ট্রেনারও পাওয়া যায়, বুঝছো, পেইড ট্রেনার আছে, ট্রেনার মানে প্রশিক্ষণ ওরা যদি থাকে তাহলে স্যার এসে আগে শিখাই দিবে যে এরকম ভাবে তোমরা তৈরি করো। তাহলে স্যার একটা গ্রুপ করে যদি শিখাই যে গ্রুপ পদ্ধতিতে, তাহলে স্যার সেটা আমাদের জন্য লাভজনক হবে এবং স্যার ওই সময় স্যার ওই হ্যান্ডিক্রাফট ওই প্রোডাক্টটা স্যার তৈরি করা যাবে। সেটাই জানতে চাই। গ্রুপ 8। আসসালামু আলাইকুম স্যার, আমি তাজনিম ইবনে হোসেন, গ্রুপ 8 থেকে বলছি।
আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার, ইন্ডাস্ট্রি ডেভেলপড প্রোডাক্ট আসার পর থেকে যেসব আমাদের গ্রামীণ হ্যান্ডিক্রাফট আছে ওসবের মানে আগে থেকে ডিমান্ড কমে গেছে, তো ওইটা বাড়ানোর জন্য মানে কেন আমরা আগ্রহী করে তুলতে পারি সব মানুষদেরকে? অনেক প্লাস্টিক নির্ভর হয়ে যাচ্ছে না, প্লাস্টিকের উপর মানুষ গ্রামে দেখবা যে অনেক প্লাস্টিক চলে গেছে আগের সেই মানে কস্ট পোষায় না, প্লাস্টিক অনেক টেকসই, ওগুলো নষ্ট হয়ে যায় এই বিষয়গুলো, কিন্তু পরিবেশের কথা চিন্তা না করে আমরা মানে ব্যাপক হারে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ইউজ করতেছি, পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে। আর আমরা আমার আগের দিনের যে শীতল পাটি বলো, তারপরে বেতের জিনিস বলো, তারপরে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস আছে, সেগুলো কিন্তু দিনে দিনে উঠে যাচ্ছে, সুতরাং সেগুলোকে রিএস্টাবলিশ করতে হবে। এটার জন্য কি করতে পারো তোমরা, বলো কি হতে পারে এটা? স্যার আসলে স্যার হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো আমাদের সবসময় চাহিদা মেটা এরকম না, এটা তো মূলত অ্যাস্থেটিক। আসলে এরকম হতে পারে সৌন্দর্য প্রিয় ব্যক্তির জন্য আসলে বিভিন্ন মেলা আসে, এরকম মেলাতে আমরা না না, শুধু অ্যাস্থেটিক বিষয়গুলো কেন মানে যেগুলো দিয়ে চাহিদা মেটানো হয়, বুঝছো, স্যার এখানে তো স্যার চাহিদা হচ্ছে মেটানো হয়, বাট স্যার এটা প্রিমিটিভ, তো অনেক সময় এগুলো অ্যাস্থেটিক হিসেবে ইউজ করা হয়। না না, এখনো অনেক এখন স্যার আমি বলতেছি স্যার যদি স্যার মানে বলতেছেন যেটা যে প্রোডাক্টিভ, যে প্লাস্টিকের জিনিস যে আমরা কিনে নিয়ে আসতেছি দেন হচ্ছে ইউজ করতেছি আবার ফেলে দিচ্ছি, এই ক্ষেত্রে স্যার আমাদের হচ্ছে তাদেরকে ইউথ বা আমরা যারা আছি তাদেরকে সেই ব্যাপারে স্যার উদ্বুদ্ধ করতে হতে পারে, যে আমাদের যে প্লাস্টিকটা আছে পরিবেশের জন্য দূষণ করতেছে, যেটা হচ্ছে জাস্ট একটা ওয়ান টাইম নিডের জন্য হচ্ছে, কিন্তু পরিবেশের জন্য যে দূষক বা আমাদের নিজেদের জন্যই যে ক্যান্সার রোগ প্রতিরোধ উৎপন্ন করতেছে, তারপর স্যার হচ্ছে আরো বিভিন্ন ধরনের রোগ বা গাছের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, এগুলো স্যার তাদের হচ্ছে জানাতে হবে। এর মাধ্যমে স্যার তাহলে আমরা যে হচ্ছে হ্যান্ডিক্রাফট যে মেইনলি যে এখানে আমাদের বেসিক নিডও যে পূর্ণ করতে পারতেছে সেটাও স্যার তারা বুঝবে, এবং স্যার আমাদের যে অ্যাস্থেটিক নিড এটাও স্যার পূর্ণ হবে। গ্রুপ 9। স্যার আমি গ্রুপ 9 থেকে বলছি। আমার কোশ্চেন হলো যে যখন মহিলারা তাদের কাজগুলো করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয় এবং তাদের ব্যবসাতে লসের শিকার হয় তারা, তখন তো ব্যাংক তাদের এই লোনগুলো মিনিমাইজ করে না, তখন সেক্ষেত্রে তাদের কি করণীয়? সরি, কোশ্চেনটা হয়ে গেছে, এই অন্য কোশ্চেন প্লিজ। অন্য প্রশ্ন করো, এটা রিপিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যখন আমাদের এই যে হ্যান্ডিক্রাফটটাকে সরকারি মানে বিদেশে রপ্তানির ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে, বা এই যে প্রচার প্রচারণার জন্য সরকারের কি গুরুত্ব, মানে সরকারের পদক্ষেপগুলো কি হবে? সরকার কি কি পলিসি নিতে পারে, এটার জন্য সরকারি ইনিশিয়েটিভটা কি হতে পারে হ্যান্ডিক্রাফটকে পুনরুদ্ধার করার জন্য, আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য গভর্নমেন্টের? হ্যাঁ, এটা আমাদের এখন এটা একটা আমাদের এটা বিলুপ্তপ্রায় কুটির শিল্পটা, এর জন্য এটাকে ধরে রাখার জন্য আমাদের দেশের সরকার কি কি পদক্ষেপ নিতে পারে সেটা। আমি স্যার সৌরভ পাল, গ্রুপ 12 থেকে বলতেছি। স্যার এর জন্য স্যার ফার্স্ট অফ অল একটা স্যার গ্রাম্য মেলা হতে পারে স্যার। ফার্স্ট অফ অল স্যার যে একজন কেন অ্যানসার দিচ্ছে বারবার, একজনই খালি শুধু অ্যানসার দিচ্ছে, সৌরভ পাল আমাদের লেভেল ব্যাক। সৌরভ পাল, আসসালামু আলাইকুম, আমি সুমন আক্তার, গ্রুপ 12 থেকে আনসার দিচ্ছি। শিওর। জি স্যার, আমার সহপাঠী কতক্ষণ আগে যে বললো একজন যে মেলা বিষয়টা, জি স্যার, এরকম মেলার মাধ্যমে আমরা যে এই জিনিসগুলোকে হচ্ছে সবার সামনে তুলে ধরতে পারি, এবং সরকারি নিজেরা হচ্ছে মেলা এইগুলা মানে অ্যারেঞ্জ করে। যেমন দেখা যায় যে আমাদের সোনারগাঁয়ে লোকশিল্প মেলা হয়, ওইখানে অনেক হস্তশিল্প, তারপর এইগুলো ব্যাপারগুলো দেখা যায়। আমি এবারও গিয়েছিলাম এবং দেখেছি যে অনেক জামদানি শাড়ি, তারপর হচ্ছে হাত পাকা, আরো অনেক কিছু। আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে, বিভিন্ন জেলা থেকে, এবং আমি অনেক সময় বিদেশিও দেখেছি যে ওরা দেখতে আসছে। তো এইভাবে হচ্ছে এইগুলার পপুলারিটি আসলে বাড়ানো যায়। স্যার আর একটা কথা স্যার, বাংলাদেশের কুটির শিল্প কিন্তু এখন মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে স্যার, এটা একদম বলা ভুল যে আমাদের দেশ থেকে রপ্তানি হচ্ছে না, হচ্ছে কিন্তু কম পরিমাণ। আমাদের ক্রেতা যারা আছে আমরা আমাদের চাহিদা বাড়াইতে হবে, আমাদের কমিটমেন্ট থাকতে হবে যে আমরা আমাদের দেশের প্রোডাক্ট ব্যবহার করব, আমরা প্লাস্টিক ব্যবহার করব না, এবং আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা নষ্ট হলে পরিবেশের জন্য খারাপ না, সবকিছু মিলে। সুতরাং আমাদের আগের যে জেনারেশন তারা ব্যবহার করেছে, তাহলে আমরা ব্যবহার করলে সমস্যা কি? আমাদের সবকিছু মিলে আমাদের জিডিপি গ্রোথ বাড়বে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এইভাবে ক্রেতাকে আগে মোটিভেট করতে হবে, দেশের ভিতর দেশের মার্কেটটা স্টেবল করতে হবে। ঠিক আছে, বিদেশে তো যাচ্ছেই,
আর এইসব প্রোডাক্ট যদি আমরা রিচ করতে চাই, গভর্নমেন্টের পলিসি আছে, গভর্নমেন্ট এনকারেজ করছে, বাট আমরা যে জনসাধারণ আমরা সব কিছু মার্কেটে গিয়ে প্লাস্টিক, হ্যাঁ, সিনথেটিক এগুলোর প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছি, তাই না? এগুলো থেকে বিরত হইতে হবে। এগুলো হচ্ছে আমাদের জনগণের বিষয়, এগুলোর জন্য কিন্তু এগুলো বিলুপ্ত হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর কস্ট অফ প্রোডাকশনে বেশি পড়ছে, ওইদিকে আমরা সবসময় কম সময়ে বেশি লাভবানের চেষ্টা করছি। এই বিষয়গুলোর জন্যই সুতরাং এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গায় কাজ করতে হবে, এগুলো গবেষণা হতে হবে। হ্যাঁ, বলো। গ্রুপ 10 থেকে প্রশ্ন করো। হ্যাঁ, বলো কি প্রেজেন্ট এটা কি? সিচুয়েশনে যদি দেখতে প্রেজেন্ট সিচুয়েশনে যদি দেখি স্যার, আমরা স্যার এখন হ্যান্ডিক্রাফটের অবস্থা করোনা প্যান্ডেমিকের এই সিচুয়েশনে দেখি যদি অনেক কোম্পানি কিন্তু ফল আউট করছে, বাট হ্যান্ডিক্রাফট এখন পর্যন্ত স্যার ভালো মতো এগিয়ে যাচ্ছে স্যার। এটা একটা নিউজ আপনার ডেইলি নিউজ থেকে পাইছিলাম, যেখানে স্যার বাংলা ক্রাফট নামে বাংলাদেশে একটা হস্তশিল্পের যেখানে হচ্ছে কাজ করার ক্ষেত্রে আছে সংস্থা, যেখানে তার সভাপতি গোলাম হাসান বলছিল যে বর্তমানে প্রায় 20 মিনিট। ওকে, গ্রুপ 10 থেকে প্রশ্ন করো। আমি মোরসালিন গ্রুপ 10 থেকে প্রশ্ন করছি। আমার প্রশ্নটা হচ্ছে, নারীর এম্পাওয়ারমেন্টের একমাত্র উপায় কি এন্টারপ্রেনারশিপ? অন্যভাবে তো তারা স্বাবলম্বী হতে পারে। ক্ষেত্রে তোমাদের উত্তর কি? এখন নারীর এন্টারপ্রেনারশিপ এটা হচ্ছে এখন মেইনলি এখানে নো ফ্রম সৌরভ, অন্য তোমাদের গ্রুপে কয়জন? একটা গ্রুপে আমি শুনছি 30 জন করে। ঠিক আছে, অন্য কেউ আনসার দাও। কোশ্চেনটা আবার একটু বলা যাবে? মানে ওই হ্যান্ডিক্রাফট ছাড়া আর কোনো ইয়া নাই, নাই এন্টারপ্রেনার মানে এম্পাওয়ারমেন্টের, শুধু হ্যান্ডিক্রাফটের মাধ্যমে কেন? এম্পাওয়ারমেন্ট হ্যান্ডিক্যাপটি হইতে হবে এরকম বিষয়টা, নাকি টাকা না থাকলে কি এম্পাওয়ার হওয়া যায় না? আমার প্রশ্ন হচ্ছে, টাকা ছাড়া কি এম্পাওয়ার হওয়া যায় না নাকি? অনেক ফ্যামিলিতে তো হাজবেন্ড ইনকাম করে কিন্তু মহিলারাই সর্বসভ্য, তাই না? সেখানে তো এম্পাওয়ারমেন্ট একদম ভাইটাল। টাকার সাথে কি এম্পাওয়ারমেন্টের সম্পর্ক? এটা জি স্যার, এটা অবশ্যই করা যায় স্যার। আমাদের অ্যাসাইনমেন্টে স্যার আমরা অনেকেই দেখেছি যে ভেজিটেবল নিয়ে অনেকে করেছে, তো ওই হিসাবে দেখা যায় যে গ্রামের মহিলারা আপনার বীজ যেই মানে ওইরকম ভাবে না করলেও স্যার অল্প কিছু জায়গায় যদি আমরা যদি গাছ লাগাই বা সবজি উৎপাদনের জন্য, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বীজটা তারা হচ্ছে অনেকে বাজার থেকে ক্রয় করে না, তারা হচ্ছে যে পাশের বাড়ির একজন কেউ করেছে, তো ওইখান থেকে যে আমাকে একটু বীজ দেন, আমি হচ্ছে করছি, আমি একটু করতে চাই এরকম আর কি। তো ওইখান থেকে নেওয়া যায়, এবং ওরা যে সারটার ব্যবহার করে মেইনলি হচ্ছে জৈব সার গুলা ব্যবহার করা হয়, ওইখানে দেখতেছি আমরা কোনো টাকার লাগে না। তো ওইভাবে যদি আস্তে আস্তে বাড়ানো যায়, তখন হচ্ছে আমি যদি বিক্রি করতে করতে আমার কিছু টাকা হয়, আমি জমা করি, তারপর ওইখান থেকে hচ্ছে বড় ধরনের কিছু করা যায়। কিন্তু যখন অল্প পরিসরে শুরু করব, তখন এরকম টাকা না থাকলেও অনেক কিছু করা যায়। এম্পাওয়ারমেন্টের বিষয়টা, সোশ্যাল ডেভেলপমেন্টের বিষয়টা যে টাকার সাথে সম্পর্কিত, এটা এরকম না। হ্যাঁ, এটার অন্য ফিলোসফি আছে, এটা সোশ্যাল স্ট্রাকচারের বিষয়। অনেক ফ্যামিলি আছে টাকা পয়সা নেই, কিছু নেই, হাজবেন্ডের উপর ডিপেন্ড করে, তারপরে দেখবা যে সেখানে মহিলারা অনেক এম্পাওয়ার্ড। আবার অনেক মহিলা আছে ভালো চাকরি করে সারাদিন সন্ধ্যা পর্যন্ত খেটে খুটে অফিস করে আসতেছে, কিন্তু ফ্যামিলিতে তার কোনো মূল্য নেই। এই সুতরাং এই রিলেটিভ বিষয়টা অনেক কঠিন, এম্পাওয়ারমেন্টের মিনিংটা বোঝা অনেক কঠিন। শুধু এই পোল্ট্রি, ডেইরি বা ভেজিটেবল দিয়ে যে মানুষের ইকোনমিক চেঞ্জ হলে যে এম্পাওয়ারমেন্ট হয়ে যাবে এরকম বিষয়টা না, বাট এটা একটা ওয়ে। কিছু অন্তত বয়েজ রিস্ক করতে পারে, নিজের জন্য কিছু করার একটা চেঞ্জ, এটা বিষয়, অন্য কোনো বিষয় না। চেঞ্জ আসতে অনেক সময়, ফুল এম্পাওয়ারমেন্ট হওয়া অনেক কঠিন ব্যাপার। ঠিক আছে, আমেরিকাতে মহিলারা দেখো অনেক অনেক নিগৃহীত। হিলারি ক্লিন্টন কিন্তু ওই যে মহিলা প্রার্থী থেকে কিন্তু প্রেসিডেন্ট হইতে পারলো না। ফিলোসফি গুলো এরকম। সোসাইটি এমন একটা বিষয়, এটার সাথে কেউ পারে না। সোসাইটি খুব মানে সেন্সিটিভ একটা জায়গা, সমাজ, সুতরাং ওইখানে এইভাবে বুঝতে হবে এম্পাওয়ারমেন্টের বিষয়টা। ওকে, গ্রুপ 11। আসসালামু আলাইকুম স্যার, আমি হামিম আহমেদ গ্রুপ 11 থেকে প্রশ্ন করছি। আমার প্রশ্ন ছিল,
দেশের প্রান্তিক এরিয়ায় যেসব নারীরা বাস করে তাদের ক্ষেত্রে তারা দেখা গেলো যে অনেক ডিমান্ডেবল কুটির শিল্প স্থানীয়ভাবে চাষ করতেছে, যেগুলো মানে বানাচ্ছে, যেগুলোর লোকাল ডিমান্ড অনেক বেশি বেশি, কিন্তু লোকাল ডিমান্ডের চাইতে ডিমান্ড আরো বেশি। সেক্ষেত্রে তাদের মার্কেটিং বা ব্যবসা প্রসারের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? লাস্ট আনসার। স্যার আসলে দেখা যায় যে হ্যাঁ ও বলেছে যে আমাদের ঢাকার দিকে অথবা শহর এলাকায় হচ্ছে ডিমান্ডটা অনেক বেশি। তো অনেক ব্র্যান্ড আছে যারা হচ্ছে শহরের দিকে যে দোকানগুলো আছে, অনেক ব্র্যান্ডের দোকানগুলো আছে, ওরা হচ্ছে আসলে খুঁজে এরকম যে কোথায় আনকমন ভালো ভালো জিনিস, এরকম হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। তো ওরা হচ্ছে যদি এরকম প্রান্তিক এলাকায় যে যদি দেখে বা খোঁজ খবর নেয়, তারপর আস্তে আস্তে ওইখানে আসা যাওয়া করে আপনার যদি ট্রান্সপোর্ট বা মার্কেট ইয়েটা যদি বাড়ানো যায়, তারপর ওইভাবে করা যায়। আর হচ্ছে এলাকা থেকে যদি আমি বলতে চাই যে ওদের নিজের এলাকা থেকে, তখন হচ্ছে ওই যেটা হচ্ছে অনেকে ব্যবসা শুরু করার ক্ষেত্রে, যেমন অনেকে এখন কর্মস্থান হয় না, তারপর হচ্ছে চাকরি পাচ্ছে না সহজে, তো ওরা যদি কোনো ছোটখাটো ব্যবসা করতে চায় তাহলে ইনকাম করার জন্য, তখন হচ্ছে দেখা যায় যে তারা বলতে পারে যে আমরা শহরের দিকে নিয়ে বিক্রি করব। তো ওরা ওইভাবে মহিলাদের দিয়ে কাজটা করাতে পারে, দেন ওরা বাজারজাত করতে পারে। এইভাবে আসলে দূর দূরান্ত থেকে শহরের দিকে গ্রামের দিকে আনা নেওয়া করা যায়। বিভিন্ন ওয়ে আছে। ওকে, থ্যাংক ইউ। শোনো, এখন তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বলি। ফিজিক্যালি যদি আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো আমি নিতাম, তাহলে এক একটা তোমাদের 4টা সেকশন না, 4টা সেকশনে আমাকে কমপক্ষে কয়টা ক্লাস নিতে হতো? এক একটা সেকশনে মিনিমাম 3টা, তার মানে 12টা ক্লাস। ঠিক আছে, এভারেজ আমাকে 12টা ক্লাসে মিনিমাম 16 ঘন্টা সময় দিতে হইতো আর কি। এখনো দেখো তোমাদের কয়টা গ্রুপ বাকি আছে? 1 2 3 4 5 6 7টা গ্রুপ বাকি আছে। ঠিক আছে, তো আজকের মতো আমার মনে হয় আমরা শেষ করি এখানে, কারণ একদিনই মানে তোমাদের আমি চাচ্ছি যে অন্য গ্রুপগুলোর ইনফরমেশন গুলো যদি তোমরা মেসেজ গুলো নিতে পারো। হ্যাঁ, একটু ভেরিয়েশন, অনেক প্রশ্নের আনসারই ভেরিয়েশন হচ্ছে, সিমিলার আনসার কিন্তু খুবই কম হচ্ছে, সেটা খুব ভালো। যেমন বিষয়বস্তু মানে কেউ পোল্ট্রি নিয়ে আসছো, কেউ ভেজিটেবল নিয়ে আসছো, আবার হ্যান্ডিক্রাফট নিয়ে আসছো। আমি জানি না অন্য অন্য গ্রুপগুলোতে কি কি আছে। তবে ভেরিয়েশন থাকলে ভালো হয়, বিভিন্ন যে হ্যান্ডিক্রাফট নিয়ে বিষয় অনেকগুলো ইনফরমেশন চলে আসছে, সুতরাং ওভারঅল একটা ধারণা পাওয়া যাবে। তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা আজকের মতো শেষ করি, পরবর্তীতে আবার স্যার আমার তোমাদের একটা জানানো কোশ্চেন হবে। ছিল। হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি গ্রুপ হ্যাঁ 4 হ্যাঁ থেকে বলতেছি। স্যার আমি যখন আমরা মূলত লাইভ স্টক নিয়ে কাজ করছি, আমরা যখন ডাটা অ্যানালাইসিস করতে গেছি, তখন হচ্ছে একটা রিসার্চ গেটে একটা রিসার্চ পাইছিলাম, যেখানে হচ্ছে আমাদের কোস্টাল এরিয়াতে মেয়েদের পার্টিসিপেশন দেখানো হয়েছে আপনার হচ্ছে লাইভ স্টক ক্ষেত্রে। তো আমরা ডাটাগুলো ইনপুট করতে চাইছিলাম আমাদের হচ্ছে প্রেজেন্টেশন স্লাইডে, কিন্তু ওখানে মিন স্কোর অথবা র্যাঙ্কের ব্যাপারগুলো ছিল, যেগুলো আমরা বুঝি নাই, যার কারণে সেই ডাটাগুলো আমি এন্ট্রি করতে পারি নাই। স্যার ওই জিনিসগুলো যদি একটু বুঝাই দিতেন। না, ওগুলো তো স্ট্যাটিস্টিক্যাল মিন এভারেজ, তোমরা স্ট্যাটিস্টিক্স পড়ছো না? ওগুলো স্কোর করা, ওগুলোর জন্য আলাদা মেথড ইউজ হয়েছে। ঠিক আছে, তোমরা ডেটা দিবা সেকেন্ডারি, খুব ইজি ডাটা, যেটা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স থেকে বের হয়, বাংলাদেশ ব্যুরো থেকে বের হয়, তারপরে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক, যেহেতু লাইভস্টক নিয়ে কাজ করেছো, র ডাটা দিবা যেগুলো তুমি বুঝতে পারো। যে ডাটার অ্যানালাইসিস তুমি বুঝবে না, সেটা তোমার এই লেভেলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো মাত্র, সেটা দেওয়ার দরকার নেই তো। হ্যাঁ, আর তুমি যদি মানে তুমি প্রাইমারি ডাটা দিতে চাও, মানে টেবিল আকারে যে ডেটাটা তুমি এক্সপ্লেন করতে পারছো নিচে, তুমি মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রিগ্রেশন অ্যানালাইসিস, এগুলো তো তুমি বুঝবা না। ওগুলো তোমাদের মাস্টার্স এর বিষয়। হ্যাঁ, ওগুলো এখন বুঝবা না, ওগুলো এখন দেওয়ার দরকার নেই। তুমি যে ডাটাগুলো বুঝবা, যেগুলো পাই চার্ট দেওয়া আছে, বার ডায়াগ্রাম দেওয়া আছে, হ্যাঁ, যেগুলো সহজ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেগুলো আছে, সেগুলো দিতে পারো সেকেন্ডারি ইনফরমেশন হিসেবে। বাট স্ট্যাটিস্টিক্যাল যে ডাটাগুলো মেথড ডিফারেন্ট, যেটা সফটওয়্যারে অ্যানালাইসিস করা হয়েছে, সেগুলো তুমি দিবা কেন? কারণ তুমি তো সেটা এক্সপ্লেন করতে পারবা না।
বিভিন্ন টেস্ট করা হয়েছে হ্যাঁ স্যার, ওই TCS, জন্যই দেই না আসলে। ঠিক আছে? ওকে, আমাদের ধৈর্য ধরে প্রেজেন্টেশন গুলো জি শেষ স্যার। নেক্সট আমি আগামী সপ্তাহের মধ্যে তোমাদের এটা শেষ করে দিব, ঠিক আছে? ওকে, আর 2 দিন নিব আমি, 2 দিন আর 2 ওকে দিনের স্যার, থ্যাংক ইউ স্যার। তো এটা অধৈর্য হওয়া যাবে না, কারণ তোমাদের 16টা ক্লাস তো এমনি হইতো আমার। হ্যাঁ, আমি সময় দিচ্ছি, তোমাদের এগিয়ে আসা উচিত। অনেকে হয়তো বা মনে করতেছে যে আমরা এই অ্যাসাইনমেন্টের জন্য এত সময় ইনভেস্ট করতেছি। তোমরা সব স্টুডেন্ট তো নেই এখন 165, কিন্তু তোমাদের ওভারঅল স্টুডেন্ট কতজন? 380 মতো না? 350 জন স্যার। এখন তো যে লিংক ইউজ করছি আমরা, এটা তো তাহলে ছাত্ররা আসলো না কেন? হ্যাঁ, এটা তো তোমাদের ক্লাসের যে আর লিংক, সবাই তো অনলাইনে ক্লাস করতে পারে না, আমাদের ক্লাসেও এমন অ্যাটেন্ডেন্স থাকে। এবারে যেরকমই থাকে ইয়েস 170। স্যার। না স্যার, একটু বেশি থাকে, ওই 220, 10 এরকম থাকে স্যার। তাও তো একটা স্যাটিসফ্যাকশন 210। ওকে ওকে, আমার দায়িত্ব শেষ করা, আমি আরো 2 দিন তোমাদের সময় দিব ইনশাআল্লাহ নেক্সট উইকে। হ্যাঁ, সে পর্যন্ত বাকি গ্রুপগুলো ভালোভাবে চেষ্টা করো, আরো কঠিন কঠিন প্রশ্নগুলো অন্য গ্রুপগুলো ভালো হয় স্যার, জি সবার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।